প্রশ্নের আজকে জবাব খুঁজবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শেখ ফরিদ এবং রয়েছেন শামসুল আলম সজ্জন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাই। শামসুল আলম সজ্জন, আপনি যেহেতু দেখে আছেন, আপনি আমাদেরকে একটু বলুন তো পরিস্থিতি কি? আমি জুলাইয়ের স্ক্যাম নিয়ে কথা কিন্তু আজকে আমরা দেখছি পুরা কুড়িল বস্তিতে আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে। জানতে পারি আপা শাহবাগে একটু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? পরীক্ষা আমার শুনতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে আপনার। হ্যাঁ, প্রত্যেক দিনই এই সমস্যায় ভুগি আমি। কি এই যে বলেন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। জি জি জি। হুম, এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, sure. জি। শামসুল আলম সজ্জন, আপনি যদি একটু আমাকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিটা একটু বলতেন। জি, ধন্যবাদ সুলতান আপা এবং আমার সহ আলোচক যিনি আছেন প্রিয় ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। শুনতে পাচ্ছেন আপা আমাকে? জি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। তো আপনি যেটি জানতে চাইলেন আর কি এই মুহূর্তের আসলে পরিস্থিতি, আসলে এই মুহূর্তের পরিস্থিতি বলতে গেলে আপনি অলরেডি অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করেছেন আর কি। তো আসলে আমরা যদি দেখতে পাই কি হয়েছে বা কি হচ্ছে সামনের দিনে, আমি এক্ষেত্রে একটু স্মরণ করতে চাই জার্মান রাষ্ট্রবিজ্ঞানী মার্শেল ডিটসুসকে আর কি। তিনি একটি বই লিখেছেন, সেটি হলো যে দ্য টাইরান্টস ফল, বিশেষ করে সাদ্দাম হোসেন এবং রোমানিয়ার চসেস্কু তাদের পতন এই সহ কিছুকে ঘিরে আর কি। এবং তিনি সেই বইয়ে যেগুলো উল্লেখ করেছেন সেটি হলো স্বৈরাচারীদের নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য যে মানে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আর কি, যে 1950 থেকে 2012 পর্যন্ত বিশ্বে 473 জন স্বৈরশাসকের পতন হয়েছে এবং এর মধ্যে যে সমস্ত স্বৈরাচার বা একনায়কদের বিরুদ্ধে অহিংস পথে আন্দোলন করে যাদের পতন হয়েছে তাদের ক্ষেত্রে 57% দেশই গণতন্ত্রের দিকে অগ্রসর হতে পেরেছে। আর যেখানে সহিংস আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরতন্ত্রের পতন ঘটেছে তাদের মধ্যে মাত্র 6% গণতন্ত্রে উন্নীত হতে পেরেছে। এবং মোটা দাগে বলতে গেলে যে মাত্র এই সমস্ত স্বৈরতন্ত্রের যে পতন ঘটেছে অর্থাৎ এই 62 বছরে 473 জন যে স্বৈরশাসক তার মধ্যে 20% দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে আর কি। তো এখন আমাদের দেশের যে স্বৈরতন্ত্রের পতন আমরা গত বছরের 5ই আগস্টে দেখতে পেয়েছি আর কি। এখন সেই স্বৈরতন্ত্রের সজ্জন, আমি জানি আপনি অনেক জ্ঞানী মানুষ। আপনার যেই সংজ্ঞা, স্বৈরতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় শেখ হাসিনার সরকারকে কি স্বৈরতান্ত্রিক সরকার বলা যায়? অবশ্যই যে সরকারটি ছিল সে সরকারটি অবশ্যই স্বৈরাচারী সরকার ছিল এবং সেই সময় দেশে কিভাবে? দুর্নীতি আপনি বলতে পারেন দুর্বৃত্তায়ন। স্বৈরতান্ত্রিক সংজ্ঞাটি তাহলে বলুন, আর কর্তৃত্ববাদী সরকারের সংজ্ঞাটি বলুন। স্বৈরাচারী সরকার এবং কর্তৃত্ববাদী সরকার দুটি তো এক জিনিস নয়। থিওরি কি বলে আপনি সেটি বলুন। যেহেতু আপনি থিওরি নিয়ে শুরু করলেন, সুতরাং থিওরিটিক্যালি আপনি আমাকে ব্যাখ্যা দুটি দিন। কাকে বলে স্বৈরতান্ত্রিক সরকার, কাকে বলে কর্তৃত্ববাদী সরকার? আগে এই দুটির ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাই। ঢালাও ভাবে কথা বললে তো হবে না। যেটি হলো যে বিগত সরকার যেভাবে টিকে ছিল দমন পীড়ন এবং হলো যে আপনার আমরা দেখেছি পরপর 3টি নির্বাচন, সেটি কিন্তু কোনো নির্বাচন হয়নি, জনগণ ভোট দিতে পারেনি। যদি আপনি ধরেন আপনি আমাকে সংজ্ঞা 2014, বলুন। 18। জি আপনি আপা, আমাকে আমি স্বৈরতন্ত্রের সংজ্ঞা বলুন। আপনি তো ব্যাখ্যা দিচ্ছেন, আপনি সংজ্ঞা বলুন স্বৈরতন্ত্রের সংজ্ঞা, এবং আপনি আমাকে বলুন কর্তৃত্ববাদী সরকারের সংজ্ঞা, এবং আরো যুক্ত করতে পারেন ফ্যাসিস্ট সরকারের সংজ্ঞা। এই তিনটার মধ্যে কোনটা পড়ে শেখ হাসিনার সরকার? আপা যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে এই সরকার যেভাবে ক্ষমতায় টিকে ছিল আমরা কিন্তু 90-এর স্বৈরাচারকে দেখেছি, তাই না? এবং যেই কায়দায় সরকারটি অর্থাৎ একটি সরকার পরিবর্তিত হয় বা সরকার গঠিত হয় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, জনগণের যে মতামতের প্রতিফলন সেই প্রতিফলনের মাধ্যমে, সেই প্রতিফলনের মাধ্যমে কিন্তু সেই সরকার আমরা যদি দেখি 14, 18 বা 24-এর যে সরকার, সেই সরকারের কিন্তু জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি এবং সেই জায়গা থেকে কিন্তু সেই আপনি কি সরকার ক্রমাগতভাবে
ভাই ভাই আপনার সঙ্গে জি আসলে বিবাদ করতে আমি আসিনি আজকে, জি হ্যাঁ? আপনি কি জি আপনি কি চীনের শি জিনপিংকে আপনি কি স্বৈরাচার বলবেন? আপনি কি সেটি মাহাথির মোহাম্মদকে, যিনি ২৫ বছর মালয়েশিয়া শাসন করেছেন, তাকে কি স্বৈরাচার বলবেন? হ্যাঁ, আপনি যেই যুক্তির বিচারে যদি তর্কের খাতিরে বলতে চান, অবশ্যই তাদেরকে স্বৈরাচারী সরকার আপনি বলতেই পারেন আরকি। চুপ হ্যাঁ, না, 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 এবং না, না, হলো না, যে না, না, না। আমি কর্তৃত্ববাদী কেন বলব? যে যেটি নয় তাকে আপনারা কেন সেটি বলেন? আপনি শি তাহলে মানে জিনপিং আপনি চাইনিজ এক কিভাবে দেখতে চাচ্ছেন আরকি? আমি দেখতে চাই শেখ হাসিনার সরকার একটি কর্তৃত্ববাদী সরকার। আচ্ছা, আপনার যুক্তি ধরে নিলাম যে কর্তৃত্ববাদী সরকার। সেই জি। কর্তৃত্ববাদী সরকার আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে মানে কেন? মানে এই যে একটি সরকার কখন মানে আপনার কর্তৃত্ববাদও যদি আমি মেনে নিই আরকি। এই যে একটি সরকার কখন সেই কর্তৃত্ববাদী হয়ে ওঠে, অত্যাচারী হয়ে ওঠে, স্বেচ্ছাচারী হয়ে ওঠে, সেই যে কারণগুলো, সেই যে উপাদানগুলো, সেই উপকরণগুলো কিন্তু বিগত ১৫ মাসে আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে বিগত ১৫ মাসে কিন্তু সেই উপাদানগুলোর অবসান হয়নি এবং হয়নি বলেই আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে যে জামাতের চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী যিনি একসময় এমপি ছিলেন। তিনি বলছেন যে সেটি হলো যে পুলিশের ওসি সকালবেলায় জামাতের নেতাদের কাছ থেকে তাদের যে ডেইলি রুটিন জেনে নিবেন এবং সেই অনুযায়ী পুলিশ প্রটোকল দিবেন। তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী থানায় মামলা হবে। তাদের কথা অনুযায়ী প্রশাসন মুভ করবে। এই যে বিষয়গুলো, তার মানে এই কথাগুলোই তো আমরা বিগত সময়ে শুনতাম। তাই না? এবং বিগত সময়ে তো আমরা এই বিষয়গুলোর প্রতিফলনই দেখেছি। কাজেই এই ধরেন ১৫-১৬ মাস বা ১৭ মাসের বাংলাদেশে সেই একই বিষয়গুলোরই তো ক্রমাগত পুনরাবৃত্তি আমি দেখছি। এবং এটি এই কারণেই আমরা দেখছি যে যেহেতু আপনি কি আমরা দাঁড়ান, মানে দাঁড়ান, 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 দাঁড়ান। জি, দেখুন, আমার মনে হয় কি এই ১৫ মাসেও যদি আমাদের মাথা পরিষ্কার না হয় এখনো পর্যন্ত, তাইলে এই জাতির আলোর মুখ দেখা খুবই সুদূর পরাহত। যে কারণে আমি ধরেন বিষয়গুলি তুলছি। আপনি বলছেন যে বিষয়গুলোর অবসান হয়নি। রাইট? অবসান তো দূরের কথা। যদি আগে এতটুকু থাকে এখন সেটি এত আকার ধারণ করেছে নাকি? আপনি কেমন করে আপা বলেন যে অবসান হয়নি? আপনি বলবেন যে আ রাইট আপনি আমাকে মানে আপনাদের মগজ আপনারা অত্যন্ত সমৃদ্ধ মানুষ। আপনাদের কথা শুনে মানুষ শিখবে। রাইট? তো আপনারা যদি শব্দ চয়নে, ব্যাখ্যায় এইভাবে করে আনেন, এই দেশের মানুষ আলো দেখবে কোথা থেকে? আমাকে একটু বলুন তো? আলো তো মানে মানুষ জীবন দিয়ে কিন্তু মানুষ প্রতিদিন কিন্তু তার সংগ্রাম কিন্তু সে অগ্রসর করছে। আপনি অনেকগুলো প্রসঙ্গের কথা উল্লেখ করলেন আরকি। আলো তো মানুষ দেখবে আমার আপনার কথার মধ্যে শুধুমাত্র না। মানুষ তার প্রতিনিয়ত যে জীবন সংগ্রাম, সেই সংগ্রাম যে লড়াই, জায়গা তৈরি করে সামনে অগ্রসর হয়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ তার আলো দেখবে আরকি। আমি সেই কথাগুলোই বলছি। সেটি হলো যে আপনি বিগত যে আপনার ভাষায় কর্তৃত্ববাদ মেনে নিলে সেই কর্তৃত্ববাদ কোন প্রক্রিয়ায় দেশ চালিয়েছে, সেই বিষয়গুলো যদি এই সময়ের জনগণ ভালোভাবে অনুধাবন করতে না পারে, তাহলে তো আমরা দেখলাম কি যে এক কর্তৃত্ববাদ থেকে আমরা আরেক কর্তৃত্ববাদের মধ্যে পড়লাম এবং এই কারণে এইবারও পড়লাম আমি আপনাকে একটু কেননা জি। সজ্জন ভাই এইবারও আমি একটু আপনাকে থামাই। আপনি কর্তৃত্ববাদ থেকে কি আরেক কর্তৃত্ববাদে গিয়েছেন? নাকি কর্তৃত্ববাদ থেকে আপনি জঙ্গিবাদে গিয়েছেন? ক্লিয়ার করেন। বিষয়গুলি ক্লিয়ার হওয়া খুব জরুরি। জি আপা। একটি একটি কর্তৃত্ববাদ, একটি স্বৈরাচারী প্রবণতা বা একটি ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা, সেই প্রবণতাগুলোই কিন্তু আপনাকে জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে পারে। মূল বিষয় হলো একটি রাষ্ট্রে বর্তমান সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে কিনা, বিদ্যমান কিনা। যদি গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান না থাকে তাহলে সেটি তো দেশটি যেকোনো দিকে যেতে পারে এবং কি হয়েছে? সেটি হলো যে গত আগস্ট পরবর্তীকালীন সময়ে মানুষের যে কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো, চাওয়াগুলো, সেই চাওয়াগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি এবং সেটি কোত্থেকে শুরু হয়েছে? সেটি যদি আপনারা কি বলেন শুরু ভেবেছিলেন? থেকেই, আপনারা কি ভেবেছিলেন সেই চাওয়াগুলো পূরণ হবে? আপা মানুষ তার সংগ্রাম কিন্তু করবে। আপনি কখনোই আপনি কোনো আমার মানুষকে একটি দৃষ্টিতে আপনারা সীমারেখার কি বলুন? আপনারা কি দেখুন না, অন্য না, না জমতা চাওয়াগুলো নয় এই ব্যবস্থায় পূরণ হবে সেটি আমরা কখনোই মনে করিনি। কিন্তু মনে করেছি যে এই চাওয়াগুলোকে পূরণ করতে হলে একটি নিরন্তর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। এবং জি। সেই নিরন্তর লড়াই সংগ্রাম কিন্তু
এখনো অব্যাহত রয়েছে। মানে এখনো কিন্তু ইতিহাস কিন্তু শেষ হয়ে যায়নি। ইতিহাস মানে ক্রমাগত চলমান। হ্যাঁ, অনেক ধরনের ঘটনা ঘটছে। এখন বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এখন আপনার আপনি ধরেন যদি কর্তৃত্ববাদ বলেন, এখন বলতে পারেন যে ফ্যাসিস্টের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আপনি যদি বলেন যে বিগত সরকার যে আপনার তারা ৫ বছর ধরেও কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে কিন্তু তারা বন্দর দিতে পারেনি। অলরেডি এই সরকার কিন্তু চুক্তি করে ফেলছে। এরকম অনেক ঘটনাই কিন্তু আপনি প্রসঙ্গক্রমে উল্লেখ করতে পারেন। তার মানে হলো যে কর্তৃত্ববাদ থেকে আমরা ফ্যাসিস্টের দিকে আমরা ধাবিত হচ্ছি, কিন্তু তার মানে এই না যে জনগণ একটি জায়গায় আটকে থাকবে বা জনগণের লড়াই সংগ্রাম সেখানেই শেষ হয়ে যাবে। আমি যেটি বলছি, জনগণ একটি নিরন্তর লড়াই সংগ্রামের মধ্যে রয়েছে। সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নিরন্তর সেই সেই নিরন্তর লড়াই সংগ্রাম তো বাংলাদেশের মানুষ হাজার বছর ধরেই করে আসছে। শেখ ফরিদ এই যে এখনো পর্যন্ত কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার, জঙ্গি সরকার, ফ্যাসিস্ট সরকার, এই বিষয়গুলো তাত্ত্বিক মানুষরা এখনো ভুলভাবে যদি ব্যাখ্যা করে যায়, আমি যে প্রশ্নটি শুরুতে করেছিলাম যে তাহলে এই দেশের ভবিষ্যৎটি কোথায়, তাহলে আপনি শেখ হাসিনার সরকার যদি স্বৈরাচার সরকার হয়, ইউনূস সরকারকে আপনি কি নামে আখ্যায়িত করবেন? শেখ হাসিনার সরকার যদি ফ্যাসিস্ট হয়, ইউনূস সরকারকে আপনি কি নামে আখ্যায়িত করবেন? শেখ হাসিনার সরকারকে যদি বলেন তারা স্বৈরাচারী, তারা দেশে একটা বিরাট স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল, তাইলে এই সরকারকে আপনি কি দিয়ে আখ্যায়িত করবেন? মানে বিষয়গুলো তো স্পষ্ট থাকা জরুরি নাকি? ধন্যবাদ আপনাকে। সেই সাথে শামসুল আলম সজ্জন ভাই আমার পছন্দের মানুষ, আপনাকে আমার সালাম এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনার চ্যানেলে এই প্রথম আসলাম, আমি নিজেকে গর্বিত বাই অনুভব দ্য ওয়ে, করছি। আমি একটু বলে নেই, আমার কিন্তু অনেক দর্শক বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে, আপা শেখ ফরিদ ভাইকে নিয়ে আসেন, আপা শেখ ফরিদ ভাইকে নিয়ে আসেন। আজকে ধন্যবাদ, ধন্যবাদ। এসেছেন, অনেক ধন্যবাদ। আমি শিওর যে আমার দর্শকরা খুশি। আমারও খুব ভালো লাগলো যে আপনার দর্শকরা আমাকে খুঁজেছেন। দর্শকদেরকে অনেক অনেক আবারও শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গ নিয়ে আসলেন, আমি আসলে আলোচনাতে কখনো তত্ত্ব নিয়ে আসি না। কারণ কি জানেন, আমি অনেক তাত্ত্বিক আলোচনা শুনেছি, নিজেও দু একবার করেছি। বাংলাদেশের জনগণ একেবারেই সাদামাটা। ওই যে আপনি যেমন শুরুতে বললেন স্ক্যাম, বাংলাদেশে অনেক মানুষ এই স্ক্যাম শব্দটাও জানে না এর আসলে অর্থ কি। আমি একেবারে সাধারণ মানুষের ভাষায় কথা বলে আমাকে ক্ষমা করবেন। আমি আগে শুরুতেই বললেন, অলরেডি আমাকে একজন মেসেজ করেছে স্ক্যাম কি। প্রিয় দর্শক, আসলে স্ক্যাম মানে হচ্ছে ষড়যন্ত্র, বদমাইশি, জামালপুরের ভাষায় বলে বাটপারি, প্রতারণা, আপনি যেভাবেই নেন। অর্থাৎ যাহা নয় তাহা সামনে আনা। স্ক্যামের বহুবিধ অর্থ আছে, আপনারা এখন গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন। আর স্পষ্ট ভাষায় যদি বলি, এরা কেলেঙ্কারি, লুটেরা, বাটপারি প্রভৃতি অর্থ হতে পারে। অর্থাৎ প্রতারণা করেছে জনগণের সাথে। জুলাই আন্দোলনকে অনেকে এখন স্ক্যাম মনে করে। আমি আমি স্পষ্টভাষী মানুষ, ভুল হতে পারে আমার, আমি অস্বীকার করছি না যে আমি ভুলের ঊর্ধ্বে। আমি জুলাই আন্দোলনকে এখন স্ক্যাম না, তার উপরে আসন দিই। সেটা জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং সন্ত্রাসী আন্দোলন ছিল। প্রথমে এটাকে আমি একটা ষড়যন্ত্রই মনে করতাম, এখন এটাকে আমি ষড়যন্ত্রমূলক আন্দোলন মনে করি এবং দিনে দিনে তারা তা প্রমাণ করেছে। কারণ তাই যদি না হতো, তাহলে যেটা আমাদের সজ্জন ভাই বললেন যে তাহলে শেখ হাসিনা কিন্তু বন্দর দেননি, ঘাঁটি দেননি। অনেকে বেস বলে আর ইংরেজিতে বলে, দর্শক ইংরেজি বুঝে না, মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে না, তাই আমি ঘাঁটি শব্দ ব্যবহার করলাম, এটা বুঝবে। ঘাঁটি দেননি শেখ হাসিনা। শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, আপনি ভাষায় কর্তৃত্ববাদী সরকার ছিলেন, কিন্তু এই বোকা কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট সরকারটাও কিন্তু বন্দর দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারটা কিন্তু করিডোর দেয়নি, বিলিয়ে দেয়নি। ত্রুটি বিচ্যুতি অনেক থাকতে পারে, একটা সরকারের অবশ্যই ত্রুটি বিচ্যুতি ছিল, কোনো সন্দেহ নেই। বহুবিধ শত থাকতে পারে তার ভুল, কিন্তু অন্তত সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল না। দ্বিতীয়ত, যেটা অনেকেই লজ্জা পান শব্দগুলো উচ্চারণ করতে, বাংলাদেশ যে এখন জঙ্গিদের দখলে চলে গেছে, এটা অনেক মানে অনেকেই অস্বীকার করতে চান, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগেরও সেটা এড়িয়ে যেতে চান। আমি স্পষ্টভাষী মানুষ, আবারও বলে নিচ্ছি, আমার গবেষণায়, আমার বক্তব্যে ভুল থাকতে পারে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতায় দেখলাম, জুলাই আন্দোলনের পরে পুরো দেশটা এখন জঙ্গিবাদীদের দখলে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে জঙ্গিবাদী এক্স ওয়াই জেড অমুক তমক এনেছে, সেটা অন্য বিতর্ক, সেদিকে আমি যাচ্ছি না। সেটা যদি কেউ করতে চায়, সে বিতর্ক, সেই বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। বাংলাদেশ এখন জঙ্গিবাদের হাতে চলে গেছে, পাকিস্তান পন্থীদের হাতে চলে গেছে, এটা বলতে অনেকেই লজ্জা পান। কারণ হলো অনেকেই এই আন্দোলনে যুক্ত ছিলেন, আমার অনেক বন্ধু আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এমনকি আমার রাজনৈতিক দু একজন গুরুও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমরা 18 সালেই দেখেছি
শিবিরের মেস থেকে যখন শাহবাগে মিছিল হতো, আমরা ছাত্রলীগকেও বুঝাইতে পারি নাই। মানে আজকের যারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা তো দূরের কথা, খোদ সরকারে থাকা ছাত্রলীগকে আমি বুঝাইতে পারি নাই। আমি কেন্দ্রীয় নেতাদের বলেছি আওয়ামী লীগের যে কিন্তু শিবিরের মেস থেকে এসেছে। কেননা কারণ এগুলোকে আমি চিনি, আমি দেখেছি এরা শিবিরের কোচিং সেন্টার থেকে যুক্ত হচ্ছে। তখনই আমরা বলেছিলাম এই তথাকথিত কোটা আন্দোলন শেষ মুহূর্তে এটা জামাত শিবির, তখন তো জানতাম না যে সরকারের পতন ঘটবে, আমরা বলেছি এটা কিন্তু জামাত শিবিরের আন্দোলনে পরিণত হবে। আমাদের কথা অনেকে তখন খুব মুষ্টিমেয় সংখ্যক লোক মেনেছেন, বিশ্বাস করেছেন কম, মেনেছেন আরো কম। আর এখন ফলাফল কি হচ্ছে? এই আন্দোলন শেষ মুহূর্তে বাউলকে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। এই আন্দোলন শেষ মুহূর্তে মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযোদ্ধাদের কবর ভাঙা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাদের সন্তানদের থাপড়ানো হয়। সে কথা নাই বা বললাম। যেই দেশে 12 বছরের 14 বছরের ছেলেকে জেলে পাঠানো হয় ছাত্রলীগ করার দায়ে। ছাত্রলীগ খুব খারাপ। আমি কমরেড মঈন খান বাদলের ভাষায় যদি বলি, তিনি বলেছিলেন ধরে নিলাম বঙ্গবন্ধু খারাপ, রাসেল কি দোষ করেছিল? ধরে নিলাম ছাত্রলীগ খারাপ, এই 12 বছরের 14 বছরের ছেলেটাকে আপনি জেলে নিতে গেলেন, সে কি অপরাধ করেছিল? এই প্রশ্ন যদি কেউ করে, এই প্রশ্ন জবাব কিন্তু নাই। শেখ হাসিনা যদি আপনাদের আমার আলোচনাটা ভালো লাগলো আমার, যে স্বৈরাচারের সংজ্ঞা দিতে গিয়ে আপনারা বিভিন্ন দেশের রাজনীতিবিদদের নাম নিয়ে এসেছেন। মালয়েশিয়াতে কোনো সন্দেহ নাই যে মহাথির মোহাম্মদ অনেক উঁচুতে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে, কিন্তু মালয়েশিয়ার মহাথিরের মতো বড় স্বৈরাচার মালয়েশিয়ার ইতিহাসে না জন্মেছে, না কোনোদিন জন্ম নেবে। হেলিকপ্টার দিয়ে নিয়ে ভারত মহাসাগরে তাদের জনগণকে ফেলে দিতেন এই মহাথির মোহাম্মদ। এমনকি তার সর্বশেষ পরিণতি হয়েছে, তিনি তার সর্বশেষ ইলেকশনে জামানত হারিয়েছেন। যে যাকে বলা হয় মালয়েশিয়ার রূপাকার। স্বৈরতন্ত্র কাকে বলে তা দেখার জন্য আপনাকে যেতে হবে খোমেনির কাছে। খোমেনির কাছে শেখ হাসিনা দুধের শিশু খোমেনির কাছে। ইরানের খোমেনি শাসনের কথা বললাম। এই খোমেনি শাসনকে বাহবা দেওয়ার লোক কিন্তু আমাদের দেশে আছে। সেটা শুধুমাত্র মৌলবাদী শক্তি নয়, আমাদের অনেক বন্ধুরাই আছেন যারা সেটাকে সমর্থন করেন। কোনো সন্দেহ নাই আপনার ভাষায় শেখ হাসিনা কর্তৃত্ববাদী, রাষ্ট্র তো কর্তৃত্ববাদী হবেই। রাষ্ট্র তো কর্তৃত্ববাদ ছাড়া রাষ্ট্র টিকতে পারে না যদি আপনি তাত্ত্বিকভাবে যান। রাষ্ট্র তো অবশ্যই, নিঃসন্দেহে এটা সত্য যে রাষ্ট্র মানুষকে নিপীড়ন করে, যদি সেটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র না হয়। রাষ্ট্র যদি সেটা সুইডেন না হয়, বেলজিয়াম না হয়, অবশ্যই সেটা নিপীড়নমূলক হবে, কোনো সন্দেহ নেই। চীন অনেক অর্থনৈতিকভাবে ডেভেলপ করেছে। চীন পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে গেছে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বিজ্ঞানের দিকে। কিন্তু চীনে তো আমি থেকেছি। চীনে বাক স্বাধীনতা আছে কোনো মানুষের? নেই। তাহলে আপনি কর্তৃত্ববাদ কোনটা আর কি না আমরা দেখেছি। সেই স্কয়ারে তারা কি করেছে, একেবারে 24 ঘন্টা না 6 ঘন্টার মধ্যে সমস্ত গণতান্ত্রিক আমি মানুষকে কবর দিয়ে তার উপরে তারা স্মৃতিসৌধ বানিয়ে দিয়ে ফুল তার নিজেরাই দিয়েছে। এটা হচ্ছে চীনের কর্তৃত্ববাদ। আমরা দেখলাম 844 জন, এই যে আপনি যে কথাটা বললেন, এরা 800 থেকে 900 বলা হয়েছে এটা হত্যা হয়েছে জুলাই আন্দোলনে। তারা বলে আন্দোলন, আমি বলি জুলাই সন্ত্রাসী আন্দোলন। আমি একটা শব্দ অতিরিক্ত যোগ করি। 800 থেকে 900 মানুষ হত্যাকারী যদি ফ্যাসিস্ট হয়, তাহলে 30 লক্ষ মানুষ যারা হত্যা করেছিল সেই জামাত তাহলে কি? যারা অসংখ্য অগণিত নারী ধর্ষণ করেছিল সেই জামাত শিবির, আলবদর, আল শামস, তারা কি? এগুলো বললে বলে ভাই 71-এর কথা কেন নিয়ে আসলেন? অদ্ভুত ব্যাপার। বাংলাদেশ কি 71 ছাড়া হতে পারে? বাংলাদেশের আলোচনা 71 আসবেই। জামাতের আমিরকে পাশে নিয়ে যারা বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আপনি এককভাবে বলেন, সেটা যুক্তির খাতিরে কমরেড মঈনুদ্দিন খানের ভাষায় আপাতত মেনে নিলাম। কিন্তু জামাতের পাশে, আমিরের পাশে বসে যখন আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন, কর্তৃত্ববাদী বলবেন, আপনার ভাষায়, আমি সেটা মানতে রাজি না। আপনি জামাতকে পরিত্যাগ করে বলেন, তাহলে হয়তো আমি মেনে নিব। কিন্তু আপনি জামাতকে পাশে বসিয়ে আপনি সালাউদ্দিন সাহেবের মতো বলবেন শেখ হাসিনাকে ফাঁসি দিব, শেখ হাসিনার রায়, ফাঁসির রায়, তথাকথিত ক্যাঙ্গারু বলেন আপনারা কোর্ট, আমি সেটাকে চ্যাঙ্গারু কোর্ট বলি জামালপুরের ভাষায়। তো চ্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনা ফাঁসির রায়কে আপনারা বলবেন আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছিল। কিন্তু এই লোকগুলোই যখন আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম, তখন তারা কি বলেছে যে আমরা হচ্ছি শেখ হাসিনার দোসর। আমরা যারা গণজাগরণ মঞ্চের আন্দোলন করছি তাদের বলা হয়েছে দোসর, আর বলা হয়েছে যে এটা হচ্ছে মানে অবৈধ একটি বিচার। কিন্তু এখন কি দেখলাম আমরা, সেই কোর্টে বিচার হলো, সেখানে আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটা দেখানোর সাধ্য ডক্টর ইউনূসের হয়নি এবং কোনো কালেও হবে না। কারণ খুনটা কে করেছে? ওই যে আপনি যে শুরুতে বলেন স্ক্যাম,
সেই স্ক্যাম বা প্রতারণা জনগণ এখন বুঝে ফেলেছে। আপনি আমার খুনের বিরুদ্ধে, আপনারা দুজন আমাকে খুন করেছেন, আমার বাবা মামলা করলো, নিশ্চয়ই সেখানে একটা পোস্টমর্টেম রিপোর্ট থাকবে। এই আধুনিক যুগে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো খুনের মামলা কোনো আদালতে, একেবারে থার্ড ক্লাস যে আদালত আমাদের জামালপুর কোর্ট, সবচেয়ে থার্ড ক্লাস, যেখানে আমি ফরিদ বিচারের রায় উল্টে দেওয়ার ক্ষমতা রাখি, আমি ফরিদ রাখি, সেইখানেও এই মামলা টিকবে না। মানে থার্ড ক্লাস একটা জামালপুরে বললাম যে যেখানে আমার কথায় মামলা উল্টে যেতে পারে, সাধারণ মানুষ আমি, তাহলে অন্যদের কথা কি হবে? সেই আদালতে এই মামলা টিকাতে পারবেন না আপনি। জামালপুরের যারা রিক্সাওয়ালা মামলাবাজ, জামালপুরের মানুষ কিন্তু মামলাবাজ। কেন বললাম জানেন? এটা আমি জানতাম না, আমি জানলাম বাসা ভাড়া নিতে। আমার বাসা ভাড়া ডকুমেন্টস করতে গিয়ে বাড়িওয়ালা যখন শুনছে আমার বাড়ি জামালপুর, আপনার ডকুমেন্টস লাগবে না, তা বললাম তাই নাকি? তা আমরা জামালপুর মানুষ এত ভালো? কয় না না না, আমরা এতই বদমাইশ যে আপনার যদি ডকুমেন্টসও দেয় আমি আরো বেশি বিপদে পড়বো, তাই আপনি ভাই এমনি ভাড়া থাকেন। মানে জামালপুরের মানুষ সম্পর্কে বুঝছেন তো তারা কি মামলাবাজ। তো এই মামলাবাজ লোকগুলো যদি উকিল হিসেবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়, না লয়ার কোর্টে টিকবে না হাইকোর্টে টিকবে, কোথাও টিকবে না। আমি বলতেছি না যে শেখ হাসিনা নির্দোষ দোষী, ওই প্রশ্নে কিন্তু আমি যাইনি। বিচারের প্রক্রিয়া নিয়ে বললাম, আমাদের যারা শেখ হাসিনাকে বলে ফ্যাসিস্ট, তার ফাঁসির রায় দিয়েছে কি প্রক্রিয়া, এমনকি যে তিনজন বিচারপতি, তাদের সে যোগ্যতা আছে কিনা, এটা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব নিজে এটা প্রশ্নবিদ্ধ করে। আমি যেহেতু আইনের ছাত্র না, শিক্ষক না, আমি বললে হয়তো আমাকে এদিক সেদিক নিতে হবে, বক্তব্য অনেক ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস তিনি নিজেই। ওই প্রসঙ্গ থাকলো। তারপর আপনি আসেন, এত বড় স্বৈরাচার, এত বড় ফ্যাসিস্ট, এত বড় আপনার ভাষায় কর্তৃত্ববাদী, আপনি একটু পালিশ করে লিপস্টিক আলতাস্নো মাখিয়ে দিলেন, ওকে ফাইন। তো এত কর্তৃত্ববাদী তার মার্কাটাকে আপনি নিষিদ্ধ করলেন কেন? দলটাকে নিষিদ্ধ করলেন কেন? আপনি ধরেন আমার দল, আমি অন্যায় করেছি, আমার দলকে আপনি তো নিষিদ্ধ করতে পারেন না। আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন, জেল দিয়ে দেন, নো প্রবলেম। আমার দলকে নিষিদ্ধ করবেন, আমার মার্কা নিষিদ্ধ করবেন, জামাতকে সিদ্ধ রেখে, মানে বিস্ময়কর ব্যাপার। জামালপুরের একজন অজপাড়া গায়ের মানুষ আমাকে বলেছিল, জানো ফরিদ, পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতো? তা আমি বললাম অষ্টম আশ্চর্য তো ক্যালকুলেটর হইতে পারে, পৃথিবীর সবকিছুই যত বিজ্ঞানের। কয় না, আরেকটা আছেন কি? কয় এই দেশে স্বাধীনতা বিরোধী গোলাম আজম বেঁচে ছিল, বঙ্গবন্ধু মারা গিয়েছিল ৭৫ সাল, তখন গোলাম আজম বেঁচে ছিল, সেটাই বলেছিলেন। এটা হলো অষ্টম আশ্চর্য। তা এখন নবম আশ্চর্য চলতেছে, ৩০ লক্ষ হত্যাকারী এবং অগণিত, কেন বলতেছি ধর্ষণ, কারণ যেই দেশে ৩০ লক্ষ মানুষ, নারী ৩০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, সেই দেশে মাত্র ২.৫ থেকে ৩ লক্ষ নারী ধর্ষণ হয়েছে। এটা তো অসম্ভব, এটা তো অঙ্ক মিলে না। যদি ৩০ লক্ষ মানুষ হত্যার চাইতে নিশ্চয়ই ধর্ষণ কঠিন কাজ না। ৩০ লক্ষ মানুষ যদি মারা গিয়ে থাকে, ৭১ শহীদ হয়ে থাকে, রক্ত দিয়ে থাকে, জীবন দিয়ে থাকে, তাহলে সেখানে ধর্ষণ অবশ্যই অগণিত। এই জন্য এই শব্দটা আমি ক্লিয়ারের জন্য বললাম। জি আর আপনি তাহলে এই শেখ হাসিনাকে আপনি বিচার করবেন, করেন, কিন্তু ওই কথাগুলো কারা করতেছে? এই কোর্টের বিচার কারা? আপনি দেখেন বিচারক কারা, অ্যাটর্নি জেনারেল কারা? তারা প্রত্যেকে জামাত শিবির করালো। ঢাকার ভিসি যে শিবিরের ক্যাডার ছিল, এটা তো নতুন করে বলার কিছুই নাই। তাকে কে না চিনে? নিয়াজি না পিয়াজি, একে কে না চিনে যে সে শিবিরের ক্যাডার ছিল? আপনি ওই যে তাজুল কে? জামাত করালো। এই লোক, সে আবার কি যুদ্ধ অপরাধের বিচারে যাদের বিরুদ্ধে বিচার করেছে তাদের পক্ষে ছিল। মানে একটা, মানে আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতেছেন, কিন্তু এইখানে সব ভেলকি খেলা চলতেছে। মানে এতই ভেলকিবাজি চলতেছে, মানুষকে এতই বোকা, এরকমই ভেলকি দেখাচ্ছেন, এত সুন্দর ম্যাজিক দেখাচ্ছেন যে ১০ বছরের বাচ্চারা ম্যাজিক ধরে ফেলে। তো এই সমস্ত রাজনৈতিক ম্যাজিশিয়ান বাংলাদেশটাকে যে ১৬ মাসের যে কিভাবে ক্ষমতা, আমি সেটাই অবাক হয়ে যাই, আমি বরং সেটা বিস্মিত হয়ে যাই। জি। জি। শেখ ফরিদ, আপনার কাছে আবারও আমি ফিরবো। শামসুল আলম সজ্জন, আপনি হয়তো কথাই বলতে পারেননি কারণ আপনাকে কথায়, কথায় ধরে ফেলেছি। হ্যাঁ, আমি সরি। কিন্তু মানে বিষয়গুলি তো ব্যাখ্যাটা জরুরি, স্পষ্ট হওয়াটা জরুরি, সেজন্যই করতে হলো। এখন জাতিসংঘ যে ১৪০০ লোকের হিসাবটি দিয়েছে, তারা সংখ্যা উল্লেখ করেছে। তো তাদের প্রতিবেদনটি কিভাবে করে দেখেন? জি আপা, এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ যেটি হলো, এই প্রতিবেদনটি হলো ১৪ই জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত ২০২৪-এ। তার মানে হলো যে, তার মানে ৫ই জুলাই ৫ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে এবং ৫ই আগস্টের পরবর্তীতে হত্যাকাণ্ড হয়েছে, যেটি আমরা দেখলাম যে সরকারের ঘোষিত ৮৩৪ বা এরকম আর কি, যেটি নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং আপনারাও আলোচনা করলেন আর কি, যে সেই প্রতিবেদনের মধ্যে অনেকের নাম বিরক্তি হয়েছে। বা আমরা এই যে দেখলাম এই যে রায় দেওয়া হলো, আদালতের রায়, অর্থাৎ যে ফাঁসির রায় দেওয়া হলো, আশুলিয়ায় পুলিশ পোড়ানো, আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোকে কেন্দ্র করে।
এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, বিডি নিউজ একটি মানে খুবই আপনার কি বলে যে চমৎকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের বিষয়বস্তু হলো যে সেটি হলো যে যেই আশুলিয়ার লাশ পোড়ানোর উপরে এই ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই যার লাশ পোড়ানো হয়েছে সেই লাশ যার অর্থাৎ তিনিও কিন্তু এখনো পর্যন্ত শহীদের তালিকাভুক্ত হওয়ার জন্য তার স্ত্রী, সেই নিহতের স্ত্রী কিন্তু আপনার দ্বারে দ্বারে ঘুরছেন এবং আদালত সর্বশেষ রায় দিয়েছে যেটি যেন সেটি অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এই যে 834 জনের যে যে তালিকা, সেই তালিকাটিও কিন্তু অনেক ত্রুটিপূর্ণ এবং তার মানে জাতিসংঘের হিসাব যদি ধরি 1400, তার মানে আরো 600, তাইলে এই 600 জন কবে হত্যা হয়েছে। এবং প্রাসঙ্গিকভাবেই কিন্তু আপনার চলে আসে যে সেটি হলো যে তার মানে হলো যে এই, এবং আমরা দেখি যে এই হত্যাকাণ্ডকে ধরে কিন্তু আবার একটি ইন্ডেমনিটিও কিন্তু দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে এই এদের বিচার করা যাবে না। তার মানে হলো যে এই ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন কেন পড়লো? তাহলে যদি তদন্ত হয়, যদি বিচার হয়, তাহলে এই যে বাকি যে 600 জন তাদের হত্যার কি বিচার হবে না? বা এই হত্যার দায় 834 জনের হত্যার দায় যদি আগের জনের হয়, তাহলে এই পরবর্তী হত্যার দায় তো তাহলে এর পরবর্তীতে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের, আমি সেই কথাটি বলছি। এবং এই যে তাহলে কেন এটি পূর্ণাঙ্গ করা গেল না বা সঠিকভাবে এই তালিকাটি সরকার করতে পারলো না, কিছু বিষয় আপনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি আমি উল্লেখ করি। আমি ওই সময় দেখেছি যে প্রথম আলো কিন্তু ধারাবাহিকভাবে প্রতিদিন প্রকাশ করছিল যে কোথায় কতজন হত্যা হয়েছে আর কি। তার মানে হলো যে এই যদি সেই রিপোর্ট গুলো, প্রতিবেদন গুলো নিয়ে আসা হতো, যদি সরকার অর্থাৎ আমি যে কারণে শুরুর আলোচনাটি করছিলাম সেটি হলো যে এই সরকার কি আসলে এই এই যে বিগত সময়ের যে অবিচার, অন্যায়, অত্যাচার বা হত্যাকাণ্ড, এই কোনোটারই কি ন্যায় বিচার করতে চান কিনা, এই প্রসঙ্গটি এই কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আমরা সরকারের যে আচরণ, সেই আচরণে কিন্তু আমাদের মনে হয় না যে সরকার একটি ন্যায় বিচার করতে চান, যেটি আপনি বললেন বা ফরিদ ভাই উল্লেখ করেছে। এই যে তাজুল ইসলাম, যিনি পুরো এর আগে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন, তিনি কিন্তু উল্লেখ করেছেন, যিনি বর্তমানে আইসিটির আপনার চিফ প্রসিকিউটর, তিনি কিন্তু উল্লেখ করেছেন সেটি হলো যে তারা দ্রুততার সাথে বিচারের কাজ সম্পন্ন করতে চান এবং সেই সম্পন্ন করতে গিয়ে ত্রুটি থেকে যেতে পারে। তার মানে এই যে দ্রুততার সাথে বিচার করতে গেলে সেটি কি ন্যায় বিচার হয় কি না, বা ন্যায় বিচারের মানদণ্ডে সেই বিচারের অবস্থাটা কি দাঁড়ায়, সেই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জি রাইট। শামসুল আলম সজ্জন, আপনি দেখুন, শেখ হাসিনাকে এমন একটি মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে যেটি তিনি দেশ থেকে চলে যাওয়ার 6 ঘন্টা পরে ঘটেছে, এবং ওই যাদেরকে হত্যা করে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে, কারা করেছে? তাহলে তারা কারা ছিল? পুলিশ দিয়েছে, এর কোনো প্রমাণ আছে? পুলিশ আগুন দিয়েছে, এর কি কোনো প্রমাণ আছে? নাই। তাহলে আপনি কিভাবে করে, আপনি বললেন সেই নিহতদের মধ্যেও একজনের স্ত্রী এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, শহীদের তালিকায় নাম ওঠে নাই। আর এই যে 800 জনের তালিকা, আপনি চিন্তা করতেছেন আরো 600 লোকের তালিকা নিয়ে। আর আমি দেখতেছি যে এই যে 800 তালিকা, এর মধ্যে আপনার কি বলবো, ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, ধর্ষক আছে, এর মধ্যে পুলিশ বাহিনীর নাম আছে, আওয়ামী লীগের নাম আছে, রাইট? এই 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 800-র মধ্যে, এবং অনেকে আবার জীবিত ফেরত এসেছে। আপনি তো পরের 600 নিয়ে চিন্তা করতেছেন, আপনি এই 800-রই তো জাস্টিফিকেশন করতে পারেন নাই নাকি? আপা, বিষয়টি পরিষ্কার করি। আমি বলছি যে সেটি হলো যে 5ই আগস্টের আগের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য বিগত সরকার দায়ী, কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ড বা 5, 6, 7 ধরলাম সরকার ছিল না, তার পরবর্তী সময়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায় তো এই সরকার। আমি কিন্তু সেই বিষয়টি তোলার জন্যই বলছি যে তাহলে 1400-র মধ্যে সরকার তো 834 জনের বের করতে পারলো, তাইলে বাকিরা নিশ্চয়ই 5ই আগস্টের পরবর্তী সময়, যেহেতু এটি 15ই আগস্ট পর্যন্ত তদন্ত প্রতিবেদন, তাহলে সেই হত্যাকাণ্ডগুলোর জন্য তো এই সরকার দায়ী। আমি কিন্তু সেটি বলতে চেয়েছি, এবং আমি বলতে চেয়েছি যে ধরেন 90-এর তো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তাই না? সেখানেও তো অনেক হত্যা হয়েছে। তখন কি আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দিতে হয়েছিল?
হয়নি তো, বা আন্দোলনকারীরা কি দাবি করেছিল যে আমাদেরকে ইন্ডেমনিটি দিতে হবে? হয়নি তো। তাহলে এই আন্দোলনে কেন আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দিতে হয়েছে? আমি কিন্তু সেই বিষয়টি কিন্তু আপনার উল্লেখ করেছি। জি। আ উম মানে শেখ ফরিদ জি। আ মানে প্রশ্ন করতে গেলে তো প্রশ্ন আসে যে যেখানে ধরেন সজ্জন ভাই দায়ী করছেন যে অন্তত ৫ই আগস্টের আগে যারা নিহত হয়েছে তাদের দায় তো আওয়ামী লীগ সরকারের, আগের সরকারের। চক্ষু বন্ধ করে আপনি বলে দিতেই পারেন। কিন্তু যেহেতু সরকার দায়িত্বে ছিল অবশ্যই দায় তো তারই। কিন্তু একটি ঘটনারও তদন্ত হলো না, ময়না তদন্তের রিপোর্ট হলো না, কে কোথা থেকে গুলি করেছে সেইটি হলো না। তাহলে কিসের বিচার হলো? তাহলে সরকারকেই বা দায় দেয়া কতখানি সঙ্গত? ধরেন আমি কিন্তু এখানে আওয়ামী লীগ সরকারকে কোনো ছাড় দিতে রাজি নয়। যেহেতু তারা সরকারে ছিল, সুতরাং জনগণের নিরাপত্তার দায়িত্ব তাদেরই। সেটি তাদের ব্যর্থতা। সেটিকে পাশে রেখে যাদেরকে যারা হত্যার শিকার হলেন, কেন তাদের ময়নাতদন্তের রিপোর্ট হলো না? কেন তাদের প্রতিটি ঘটনা এ তো কেস বাই কেস তদন্ত হওয়া উচিত ছিল। কোথা থেকে গুলি আসলো? কোন অ্যাঙ্গেল থেকে গুলি আসলো? ওই বুলেট, ওই বুলেট কোথাকার বানানো? কি ধরনের বুলেট? এগুলো তো সব বিস্তারিত থাকার কথা। কিন্তু কিছুই তো করল না তারা। কেন? আপনার প্রশ্ন শেষেরটা খুবই ছোট্ট, কিন্তু উত্তর তো অনেক চলে আসে। কেন? আমি যদি কেনর জবাব খুঁজি তাহলেই বোঝা যাবে কেন তারা এই ময়না তদন্ত করে নাই। কারণ তারা জানে ময়না তদন্ত করলে আহ, অনেকেই ফেঁসে যাবে, তারা নিজেরাই ফেঁসে যাবে। আমরা দেখেছি বিটিপি ভবন যিনি জ্বালিয়ে দিয়েছেন, তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি বিটিপি ভবন জ্বালিয়ে দিয়েছেন। যে ছেলেটি মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে সে নিজে বলেছে কি কারণে সে মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে। জামাত বলেছে তারা কি কারণে এই আন্দোলনের পিছন থেকে সহযোগিতা করেছে। সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি প্রকাশ্য এসে বলেছেন তিনি নিজে থানা পুড়িয়ে দিয়েছেন। আরো মজার বিষয় হচ্ছে যে, মজার না আসলে দুঃখজনক এবং লজ্জাজনক, সেটা হলো যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনকারী, এখন আমি বললাম ভাষাটা নিয়ে আসলাম, জুলাই আন্দোলনকারীরা তাদেরই আর এক আন্দোলনকারীকে পিটিয়ে মেরে ফেলেছে নারীকে ধর্ষণ করার জন্য। সেই ছেলেটার হত্যার দায়ও শেখ হাসিনার উপরে। শেখ হাসিনার ব্যর্থতা আছে, অবশ্যই রাষ্ট্রের সরকারের ব্যর্থতা আছে, কারণ তিনি এগুলো কন্ট্রোল করতে পারেন নাই। আমি অস্বীকার করতেছি না, কেন অস্বীকার করব? কারণ আপনি বাড়ির মণ্ডল, আপনি বাড়ির অভিভাবক, আপনি গ্রামের মণ্ডল, দায়িত্ব তো আপনার। সুতরাং এই হিসেবে আওয়ামী লীগ সরকারের আপনি ব্যর্থতা বলতে পারেন, কোনো সন্দেহ নেই। আর আওয়ামী লীগ সরকারের নির্দেশে যদি কাউকে গুলি করা হয়ে থাকে সেটা আপনি তদন্ত করে তাকে শাস্তি দেন। সেটা আওয়ামী লীগ কেন, যে কোনো সরকারের সাথে আপনি নিরীহ জনগণকে, আপনি নিরপরাধ একটা জনগণকে হত্যা করার অধিকার তো সংবিধান আপনাকে দেয়নি। আপনি দেখেন আমাদের ইউনূস সাহেবের, আপনার এখানে অনেক হয়তো প্রথমার্থিত অনেক সেন্সর থাকতে পারে, আমি কিছু শব্দ ব্যবহার করে ওগুলো এখন করতেছি না। ডক্টর ইউনূসের পুলিশ, কারণ হয়তো আমার এই শব্দগুলো মানে আমি তো বললাম যে আপনার এখানে প্রথম, তাই আমি মানে আমি ফরমালি থাকি আরকি। জি সেটাই আমি ইউজ করতে পারতেছি না। ইউনূস সাহেবের পুলিশ ঢাকা এবং চিটাগাঙে একজন বলেছে দেখা মাত্র গুলি করতে হবে, আরেকজন বলেছে ব্রাশ ফায়ার করতে হবে। শেখ হাসিনা খুব খারাপ সরকার, খুব কর্তৃত্ববাদী সরকার, আপনার ভাষায়, ওনার ভাষায় ফ্যাসিস্ট। কোন পুলিশকে এই কথা বলেছিল আওয়ামী লীগের আমলে? যদি বলে থাকে অবশ্যই সেটা অন্যায়, যদি বলে থাকে। তো তিনি আবার শেষে বললেন, এটার সাফাই গেলেন আবার। আমরা যখন প্রতিবাদ করলাম, লিখলাম, বললাম, সকলে প্রতিবাদ করেছে, বামপন্থীরা এটার প্রতিবাদ করেছে, বিএনপি প্রতিবাদ করে নাই, কোনো দলে প্রতিবাদ করে নাই, 2-4 জন বামপন্থী লোক এই শব্দগুলো প্রতিবাদ করেছে, আর ফেসবুকে অ্যাক্টিভিস্টরা প্রতিবাদ করেছে। এই সাফাই গাইতে গিয়ে আমাদের মহামান্য ব্রিটিশ পুলিশের জন্য বললাম, ব্রিটিশের লাঠিয়াল ছিল, আজও তারা লাঠিয়ালই আছে। পুলিশ লাঠিয়াল থেকে বের হয়ে আসতে পারে নাই, লাঠিয়াল শ্রেণী থেকে। এটা আমি বলি নাই, এটা কমরেড জসিমউদ্দিন মন্ডল বলতেন। আমরা দেখতেছি এখনো তার কথা সত্যি। তিনি বলেছেন ব্রিটিশ আমলেও তিনি পুলিশ দেখেছেন, পাকিস্তান আমলেও দেখেছেন, বাংলাদেশ আমল দেখেছেন, এরা হচ্ছে সরকার লাঠিয়াল। সেই পুলিশ সাফাই গাইতে গিয়ে বললো, ইউনূসের পুলিশ বললো, আওয়ামী লীগের পুলিশটা, শেখ হাসিনা পুলিশ না, ইউনূসের পুলিশ বললো ব্রাশ ফায়ার করবে, গুলি করবে, সাফাই গাইতে গিয়ে বললো এটা আইনেই লেখা আছে।
তাহলে যদি এটা আইনেই লেখা থাকে তাহলে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিলেন? ওবায়দুল কাদের সাহেবকে আপনি কিভাবে ফাঁসি দিলেন? কিভাবে তাদের যাবজ্জীবন দিলেন আমাকে বোঝান। দুঃখিত আসাদুজ্জামান কামাল। যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে আপনারা ফাঁসি দিলেন, যাবজ্জীবন দিলেন বা তাকে সাজা দিলেন। তো আপনাকে এই অধিকার কে দিল? আইন তো বাংলাদেশে তো 5 তারিখের পরে সংবিধান কেউ বদলে ফেলে নাই, ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। আমরা দেখেছি মহান বিপ্লবীরা, এই জুলাই সন্ত্রাসের মহান বিপ্লবীরা সংবিধান ছুঁড়ে ফেলে দিবে বলেছে, মুক্তিযুদ্ধ ছুঁড়ে ফেলে দিবে বলেছে। কেউ কেউ তো এও বলেছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যই তারা জুলাই আন্দোলন করেছে। লাইভ আছে এগুলো, রেকর্ডেড। এগুলো অনেকে আবার বুদ্ধিজীবীরা এগুলো বললে আবার রাগ করে, কারণ তাদের নিজের ছেলেকে গায়ে হাত দিলে হাতে ব্যথা পাওয়া যায়। সতীনের পোলাকে পিটাইলে না মজা। শেখ হাসিনার আমলে যাত্রাবাড়িতে গুলি হয়েছে, সেটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে গোপালগঞ্জে যে মানে সরকারি ভাষায় 5 থেকে 6 জন হত্যা করা হলো, সেটা কি অপরাধ না? বেসরকারি ভাবে সংখ্যা আরো বেশি, কেউ বলে 15, কেউ বলে 30। আমি সরকারি হিসেবে দিলাম। আপনি 5 জন কেন, একজনও তো মারতে পারবেন না, তাহলে তো ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়ার কথা। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন এখনো আছে? আপনি শেখ হাসিনার সরকার আপনার ভাষায় কর্তৃত্ববাদী, আমার সজ্জন ভাইয়ের ভাষায় ফ্যাসিস্ট, বা আরো কারো ভাষায় ফ্যাসিস্ট। শেখ হাসিনার সরকার কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দিয়ে সরকার চালিয়েছে? কোনো সন্দেহ নাই। যদিও সজ্জন ভাই বলেছেন 3টা নির্বাচনে বিতর্কিত, আমি দুঃখিত, বিনয়ের সাথে বলছি, সবগুলো নির্বাচন বিতর্কিত ছিল না। সর্বশেষ নির্বাচনটা বেশি বিতর্কিত ছিল, তার আগেরটা কিছু বিতর্কিত ছিল, কিন্তু প্রথম নির্বাচন বিতর্কিত ছিল না। আমি পুরো ময়মনসিংহ, আজকে তো বিভাগ হয়েছে, তখন বৃহত্তর ময়মনসিংহের 38টি আসনে আমি খোঁজ খবর নিয়েছি। আমি কিন্তু আওয়ামী লীগ করি না, আবার বলে রাখি, আমি কিন্তু খোঁজ নিয়েছি। তখন আমিও বাংলাদেশে ছিলাম, তখন আমিও বাংলাদেশের ওটা সাংবাদিকতা নির্বাচনটা সঠিক ছিল। তাই আপনি নির্বাচনকে আমি কখনোই কারচুপির নির্বাচন বলি আপনি বলতে পারেন না, এটা আমরা নিজে দেখেছি। বরং আওয়ামী লীগ যে এই ভূমিধস জয় অর্জন করবে এটা আমরা ভাবতে পারিনি। বিজিত হবে, আমরা জয়ী হবে আমরা জানতাম, এত বিজয় পাবো আমরা জানতাম না। কিন্তু সেখানে তাই সব বিষয়কে ঢালাও ভাবে এইভাবে বলা। আর দেখেন আজকে বুদ্ধিজীবীরা ব্রাশ ফায়ার করতে চাইলে কোনো সমস্যা হয় নাই। আমাদের, আমি জানি না আপনাকে শব্দটা বলা, আমি ফরহাদ মাজারকে, আমি দুঃখিত, ফরহাদ মাজার বলতে পারি না, আমি ফ্রড মাজার বলতে বাধ্য, কারণ তার কাজে কর্মে প্রতিবারই প্রমাণ হয়েছে তিনি ফ্রড। জাতির সাথে ফ্রড করেছেন, তিনি নিজের সাথে ফ্রড করেছেন, আদালতের সাথে ফ্রড করতেন, তিনি তার গুরু কন্যাদের সাথে ফ্রড করতেন। যাই হোক, তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। বাংলাদেশের একটা বুদ্ধিজীবী, একটা রাজনীতিবিদ এর প্রতিবাদ করে নাই। ওয়াই? আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন ফ্যাসিজম না, নৌকা মার্কা নিষিদ্ধ করবেন ফ্যাসিজম না, 50% লোক জাতীয় পার্টি সহ আপনি নির্বাচন করতে দিবেন না, এমনকি স্বতন্ত্র প্রার্থী হইতে দিবেন না, সেটা ফ্যাসিজম না। কিন্তু জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। অদ্ভুত ব্যাপার। ফ্যাসিজমের সংজ্ঞা নতুন করে পয়দা হয়ে গেল। এর জন্য তাকেও একটা ডক্টরেট না, তাকেও নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে। ডক্টরেট তো অবশ্যই হবে। নতুন যে আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, সময় দ্রুত চলে যাচ্ছে। শামসুল আলম সজ্জন, পৃথিবীর কোন দেশে কোন সরকারের ধরেন তথ্য কিংবা অনুমানের ভিত্তিতে জাতিসংঘ এরকম প্রতিবেদন প্রকাশ করেছে বলে কি আপনার জানা আছে কিনা? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে, আপনি জানেন যে জুলাই আন্দোলনের সময়ে তখন আপনার জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রধান যে ফলকার তুর্ক, তিনি ডক্টর ইউনূসের শক্তিশালী মিত্র, এখনো তিনি শক্তিশালী মিত্র। হ্যাঁ, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন সরাসরি এই আন্দোলনকারীদের সহায়তা করেছিলেন, তারা অনেক সমন্বয়কে আশ্রয়ও দিয়েছিলেন। তো জাতিসংঘের প্রতিবেদন নিয়ে আমাদের তাহলে এত হইচই কেন? জাতিসংঘের প্রতিবেদন যেটি হলো, এই প্রতিবেদন নিয়েও সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্ক কিন্তু চলে এসেছে, এবং প্রতিবেদন যখন দেওয়া হয় তখন কিন্তু মানে আমাদের সেনাপ্রধান তখন সেই সময় বলেছিলেন যে তার সাক্ষাৎকার নেওয়া হয়নি, বা তার দপ্তরে যাওয়া হয়নি, বা তিনি জানতেন না, বা সেই প্রতিবেদন এমন অনেকগুলো বিষয় এসেছে যে বিষয়গুলো সম্পর্কে তার নলেজে ছিল না আর কি। তো ফলে কিন্তু এই প্রতিবেদন নিয়ে কিন্তু একটি বিতর্ক থেকেই গেছে, এবং যেটি হলো যে সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় এসেছে, এটি জাতিসংঘের প্রতিবেদন কিনা, নাকি হলো যে ফলকার তুর্কের মানে উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রতিবেদন আর কি, এই এরকম একটি আলোচনাও কিন্তু সাম্প্রতিক সময় এসেছে। এবং যেটি আপনি বললেন, হ্যাঁ, আন্দোলনকারী, যে আন্দোলনের যারা সমন্বয়কারী, পরবর্তীতে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন যে তারা বিভিন্ন দূতাবাসে তারা আশ্রয় দিয়েছিলেন, এবং ফলে হলো যে আপনার কথা প্রাসঙ্গিকতা চলেই আসে যে তাহলে সেই দূতাবাসগুলো বা জাতিসংঘের কেউ যদি কোনো প্রতিনিধি যদি হলো তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, সঙ্গত কারণেই এই প্রশ্ন চলেই আসে যে এই যে যেটি আমি বললাম আর কি, এর পূর্বে যেমন কোনো
আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দরকার হয়নি, এর পূর্বে কিন্তু কোনো আন্দোলনকারীদের দূতাবাসে আশ্রয় গ্রহণেরও দরকার হয়নি। কাজেই এই যে সমস্ত আলোচনা, যেটি হলো যে আপনি হলো যে যেটি বললেন যে কর্তৃত্ববাদী সরকার, সেই এবং ফরিদ ভাই বললেন যে কর্তৃত্ববাদী সরকারের অনেক রকমের ব্যর্থতা ছিল, এবং সেই ব্যর্থতাই কিন্তু বাংলাদেশকে এরকম একটি জায়গায় নিয়ে গেছে যে সেটি হলো যে এখানে যারা বহিঃশক্তি রয়েছে, তাদের যে প্রতিনিধি রয়েছে, সেটি হলো যে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস, তারা কিন্তু এই ধরনের একটি আহ মানে সম্পৃক্ততা তারা তৈরি করতে পেরেছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা ক্রমাগতই কিন্তু জানতে পারছি, বা সামনে হয়তো বা আরো অনেক বেশি আমরা জানতে পারবো। এবং আমি জানি না আপনারা একটু আগে যে আলোচনা করছিলেন সেটি 14 নির্বাচন কিনা, মানে 14 নির্বাচনে কিন্তু 151 জন কিন্তু আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে প্রার্থী ছিল না বা মানে ইয়ে তো, যাই হোক, সজ্জন তাইলে ভাই, সেই ধরনের একটি সজ্জন ভাই, নির্বাচনকে। সজ্জন জি, ভাই, 2014 সালের নির্বাচনে তখন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর, জি, আমি নিজে বিভিন্ন স্পটে জি। গিয়েও কভার করেছি। ভোট জালিয়াতি হয়েছে আপনি সেটি বলতে পারবেন আপনি না। একশো আমি একান্ন আপনাকে জন বিনা শোনাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, এই বিষয়টিকে মানে আপনারা কিভাবে আমি দেখছেন? বলি, আমি আমার আমি জানার কিভাবে কৌতূহল। দেখছি, কারণ ওই সময়টিতে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সারা দেশে, জি, তারা জ্বালাও পোড়াও করছিল, আপনি জানেন, নিশ্চয়ই ভুলে যাননি। সেই অবস্থার মধ্যে যখন নির্বাচনটি হয়, তখন তো এরকমই হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নিয়েছে, এটি কিন্তু হয়নি। 2014 সালের নির্বাচনের সময় তখন দেশে মানে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, এবং পুরো দেশ, পুরো বাংলাদেশ এক জেলা থেকে আরেক জেলা বিচ্ছিন্ন করা হয়েছিল। বিভিন্ন জায়গায় বাসে, ট্রেনে, সব জায়গায় আগুন দেওয়া হচ্ছিল। আপনি নিশ্চয়ই সেগুলো ভুলে যাননি। সেই অবস্থার মধ্যে যখন নির্বাচন হয়, তখন এর চেয়ে ভালো আর কি হবে? কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতি করে দিনের ভোট রাতে, যেটা 2018 সালের কথা বলা হয়, কিংবা 2024-এর আমিডামি নির্বাচন, এরকম নির্বাচন তো হয়নি। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, সেই সময় এই নির্বাচনের, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, বা আপনারা আপনাদের মতো বলতে পারেন, আমি বলি 2014 সালের নির্বাচনকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে, কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষই ম্যান্ডেট দিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। সজ্জন ভাই বলুন। জি, না, সেই বিষয়গুলো আপনি যে প্রসঙ্গটি বলেছেন আর কি, সেটা হলো যে মানে বর্তমান বাস্তবতা, অতীতের বাস্তবতা, কোনো কিছুকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবং এবং মানে যেটি আমি শুরু থেকেই বলছি সেটি হলো যে বিগত সরকার যেই ব্যবস্থাপনায় টিকে ছিল, সেই ব্যবস্থার ন্যূনতম বদল না হয়, বরং আমরা দেখতে পেয়েছি যে সেটি হলো যে একটি অংশ মনে করলো যে বিগত সরকার তারা এইভাবে তার মানে জাল বিস্তৃত করেছিল, যেখানে আপনার সামরিক, আধা সামরিক, পুলিশের সমন্বয়ে একটা জটিল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার মাধ্যমে সেই সরকার কিন্তু টিকে ছিল। এবং এই এই আমলে আমি যেটি ফরিদ ভাই কিছুক্ষণ আগে বললেন আর কি, যে এই আমলেও পুলিশের যে বক্তব্য, বিবৃতি, বা এই যে যারা মনে করছেন তারা হয়তো বা ক্ষমতায় চলে গেছেন, বা আমরা দেখলাম যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র নেতৃত্ব যারা হলো যে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন, আমরা তাদের যে ভূমিকা, তাদের যে আপনার এই যে তাদের মন্ত্রণালয়ের সম্পদ বন্টন, এই সমস্ত কিছু, বা এই যে বিভিন্ন নিয়োগ বদলি, অর্থাৎ কোনো কিছুই কিন্তু বদলায়নি, বরং সব কিছুই বেড়েছে কিন্তু অতীতের চেয়েও এই অনেক 15-16 বেশি। মাসের বিবেচনায় আরো ভয়াবহ আকারে বেড়েছে। তার মানে, এবং ওই যে যেটি আমি বলছিলাম যে সেটা হলো যে তার মানে রাষ্ট্রের যিনি সরকারের প্রধান কর্তা ব্যক্তি, তিনি যদি বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে থাকেন, তখন অন্যরা তো আর বসে থাকেন না। এবং আমরা দেখি যে ইউনিভার্সিটি, তারপরে হলো যে আপনার রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে কি নেওয়া হয়নি। এবং আমরা যে বিচারের প্রসঙ্গ আপনি তুললেন, আমরা দেখি যে অতীতের যে বিচারগুলো হয়েছে, এই আমলে এসে সেই বিচারগুলো কিন্তু উল্টে গেছে। 21শে আগস্টের বিচার সেগুলো উল্টে গেছে। ফলে আজকের যে বিচার হলো, এবং যেটি হলো যে মানে চিফ প্রসিকিউটর বলেছেন যে সেটি হলো যে এই বিচারের অনেক ত্রুটিপূর্ণ বিষয় থাকে। ফলে এই বিচারগুলো ভবিষ্যতে, এই বিচারগুলোর চেহারা কি দাঁড়াবে সেটি আমরা সামনের দিনে কিন্তু বুঝতে পারবো। এবং আমি শুরুতে উল্লেখ করেছি যে সঙ্গত কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন করে। ফলে হলো যে আসল কথা হলো যে সেটি হলো যে আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বা দেশ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনার নাম করে তারা আসলে তাদের নিজেদেরই, অথবা বিগত সময়ে তারা যাদের
যাদের সহায়তায় এই অবস্থায় এসেছেন আজকে তাদের, অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী শক্তির সেই যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলোই ক্রমাগত তারা বাস্তবায়ন করে যাচ্ছেন। যেটি হলো যে হ্যাঁ, যেটি আপনি বললেন যে সেটি হলো নির্বাচন নিয়ে আপনিও কিছু কথা বললেন আর কি, আমিও কিছু কথা বলেছি, যে দ্বিমত থাকতেই পারে। তো সেই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে সে তার নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায়, কিন্তু আমরা দেখলাম এই সরকার কিন্তু সেই নির্বাচন নিয়েও কিন্তু গড়িমসি করে যাচ্ছে। এবং যে বিষয়টি মানে সরকার যদি পরিষ্কার করতো যে তার লক্ষ্য বন্দর দেওয়া, সেটি কিন্তু জনগণ পরিষ্কার থাকতো। কিন্তু আমরা দেখলাম যে যেটি সরকারের এখতিয়ার নাই, এই ধরনের সরকারের যেই কাজগুলো করা এখতিয়ার নাই, যেখানে আর 2-2.5 মাস পর নির্বাচন, সেখানে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই কোনো সিদ্ধান্তই কিন্তু এদেশের মানুষের পক্ষে না, জনগণের পক্ষে না। আজকে একটি আলোচনা দেখলাম, এবং যেটি হলো যে আমেরিকার সাথে চুক্তি গিয়ে তারা বলেছে সেটি হলো যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এখন এই বাংলাদেশ সরকার যখন এই যে এই কোম্পানিগুলোর সাথে বন্ধ নিয়ে চুক্তি করছে, সেখানেও তারা কিন্তু আপনার চুক্তির শর্তগুলো তারা জনসম্মুখে উন্মোচন করতে চাচ্ছে না। তাহলে চুক্তির মধ্যে এমন কি রয়েছে যেগুলো তারা জনসম্মুখে উন্মুক্ত করতে চাচ্ছে না? এবং আজকে দেখলাম একটি বিষয় যে সেটি হলো এই চুক্তিতে নাকি এরকম একটি বিষয় হয়েছে, যদি হরতাল অবরোধের কারণে মানে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে তাহলে নাকি সেই কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এই যে প্রক্রিয়া, তার মানে যদি ক্ষতিপূরণ দিতে হয় তাহলে ক্ষতিপূরণ তো জনগণেরও হবে, আপনার বন্দরেরও হবে। তাহলে এক পক্ষ কেন শুধু আরেক পক্ষকে ক্ষতিপূরণ দিবে? বা এই ক্ষতিপূরণ দেওয়ার এই ধরনের ক্লজ যদি সত্যি সত্যি অন্তর্ভুক্ত হয়, তাহলে তো সেই ক্লজের মাধ্যমে ভবিষ্যতে যারা আন্দোলন সংগ্রাম করবেন তাদের উপরে দমন পীড়নের একটি বিষয় চলে আসবে। ফলে আমাদের সামনে এই সরকারের মানে যে যে কার্যকলাপ, সেই কার্যকলাপ ক্রমাগত স্পষ্ট করছে তারা আসলে কোনোভাবেই এদেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য ক্ষমতায় আসেননি। তারা আসলে তাদের যে বহির্বিশ্বে যে সাম্রাজ্যবাদী বিভিন্ন মোড়লরা রয়েছে, আন্তর্জাতিক মোড়লরা রয়েছে, এবং সেই মোড়লদের স্বার্থ রক্ষার জন্য তারা আমাদের বন্দর, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, এই সমস্ত কিছুকেই কিন্তু তারা ক্রমাগত বিপদের মুখে ফেলে দিচ্ছে। এবং দেখেন মানে একটি বিষয় যে সেটি, জি আপা শুনতে পাইনি, সরি। এইটা আপনারা কবে বুঝতে পেরেছেন যে এই সরকার যে বিদেশিদের স্বার্থের জন্য এসেছেন, এটি আপনারা কবে বুঝতে পেরেছেন? আপা যেটি হলো যে প্রথমত হলো যে সরকার প্রধান যিনি হয়েছেন, শুরুতেই কিন্তু তাকে নিয়ে কিন্তু বিতর্ক ছিল। কারণ এই দেশের স্বার্থে তার ভূমিকা, মানে ভূমিকা, অতীতে তার যে কার্যকলাপ, 2007-8-এ তার দল তৈরি করার আকাঙ্ক্ষা, এবং এরও আগে তার দল তৈরি করার আকাঙ্ক্ষা, সেই ইতিহাসগুলো কিন্তু মানুষ কিন্তু জানে। সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু এদেশের দেশপ্রেমিক শক্তি কিন্তু যে তাকে চেয়েছে সেটি কিন্তু আপনি বলতে পারবেন। হ্যাঁ, তো যে বিষয়টি সেটি হলো যে এটি আমরা কবে বুঝেছি, বা মানে মানে এইটা পক্ষ প্রতিপক্ষের বিষয় না, অর্থাৎ আপনি কিছু যুক্তি দিবেন আমি পাল্টা যুক্তি দিব, এরকম না। আমরা সবাই কিন্তু দেশকে ভালোবাসি, এবং আমরা এখানে দেশের স্বার্থেই কিন্তু আলোচনায় বসেছি। এবং হলো যে আপনি একভাবে দেখবেন দেশের স্বার্থ, আমি মনে করবো যে এইভাবে রক্ষা করা যায়। মানে এই আলোচনাগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সামগ্রিক প্রক্রিয়া অগ্রসর হবে। ফলে আমরা কবে বুঝতে পেরেছি বা কবে বুঝতে পারিনি, এটি তো শুরু থেকেই পরিষ্কার যে সেটি হলো যে আপনার এই আন্দোলনের মধ্য দিয়ে যে জনগণের শক্তির বিজয় অর্জিত হওয়ার কথা ছিল, সেই বিজয় অর্জিত হয়নি। বাংলাদেশের মানুষ 90-এও যদি বলেন, 90-এ যে 3 জোটের যে রূপরেখা সেটা কি বাস্তবায়িত হয়েছে? হয়নি তো। এদেশের মানুষ মানে বারবার সংগ্রাম করে বিজয়ী হয়, কিন্তু বিজয়ী হওয়ার পরে তার বিজয়কে তারা ধরে রাখতে পারে না। এবং যেটি ফরিদ ভাই কিন্তু বলেছেন সেটি হলো যে বিগত সরকার, এখন আপনি যদি বলেন বিগত সরকারের সবকিছু ঠিক ছিল, সঠিক ছিল, তাহলে তো আসলে আজকের এই পরিস্থিতি হতো না। আপনি বলেন আজকে যে আপনি এই যে জঙ্গিবাদ নিয়ে যদি আলোচনা করতে যান, আমি জানি না সময় রয়েছে কিনা, আজকে এই যে কওমি মাদ্রাসার বিস্তার, এই কওমি মাদ্রাসার বিস্তার কোন সময় হয়েছে, কোন পরিকল্পনার ভিত্তিতে হয়েছে? আজকে বিশ্ববিদ্যালয়গুলো যে যে আজকে কওমি মাদ্রাসার এই যে প্রচুর শিক্ষার্থী আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে, তারা সরকারের কোন আইনের ফাঁক ফোকর দিয়ে এই পরিস্থিতিটি তৈরি হয়েছে? নিশ্চয়ই সেটি আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন সেটি কোন সরকার করেছে, কিভাবে হয়েছে। এবং এই যে যুদ্ধাপরাধীদের বিচার সেটি নিশ্চিত করার জন্য কি ধরনের আন্দোলন করা হয়েছে, আপনি বললেন আপনি সে সময় দেশে ছিলেন, কাজে আমার চেয়ে নিশ্চয়ই আপনার আরো মানে মানে কোনোভাবেই কম জানা নয় আর কি। তো ফলে আজকে এই 15 মাসেই কি আসলে এই জঙ্গি শক্তি ফুলে ফেপে উঠেছে? তাহলে বিগত এই যে 15 বছর কি হয়েছে?
তাহলে বিগত 15 বছর এই সমস্ত জঙ্গি দমনের জন্য কি হয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন 15 বছর এদেরকে আপনার হলো যে আহ মানে এদেরকে হলো যে আটকিয়ে রাখা হয়েছিল, এদেরকে হলো আপনার কোনো কার্যকলাপ পরিচালনা করতে দেওয়ানি, কিন্তু এই শক্তির তো বিস্তার হয়েছে 15 মাসে। হ্যাঁ, কিছু জঙ্গি ছাড়া পেয়েছে, কিন্তু এই যে কওমি মাদ্রাসা, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে, বা আজকে এই যে সারা দেশে এই যে বাউলদের উপর হামলা, এই পরিস্থিতি কি মানে এই 15 মাসেই শুধু তৈরি হয়েছে? বিগত সময়ের যে সরকার পরিচালনার তার যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির কি কোনো ভূমিকা নেই এদেশে? মানে সাংস্কৃতিক বাজেটে মানে এগুলো অনেক বিস্তৃত আলোচনা, কত বরাদ্দ ছিল আর রাইট। কোথায় কত বরাদ্দ ছিল সেগুলো আপনি অনেক ভালো জানেন। সেটাই। ফলে মানে আমরা যদি মনে করি এই সব 15 মাসেই প্রোগ্রামে সব খারাপ হয়ে গেছে, এই 15 মাস কিন্তু বিগত 15 বছর মানে কিভাবে দেশ পরিচালিত হয়েছিল তারই আমার কিন্তু প্রশ্ন তো একটি ওখানেই। ফলাফল আমরা এই ধরেন 15 মাসেও পুরো ভোগ আওয়ামী করছি। লীগ সরকারের ১৫ বছরে ধরেন সব জঘন্য, জঘন্য খারাপ কাজ তারা করেছে। ধরেন। তো এই গত ১৫ মাসে যা হলো কিংবা ভবিষ্যতে এই যে ধরেন তারা এত, এত জঘন্য, জঘন্য কাজ করেছে, তো তার ফলাফল এখন এইটা? নাকি আপনারা ওইটা যাতে না হয় সেজন্য আন্দোলন করেছিলেন এবং এখান থেকে একটা উত্তরণের পথ খুঁজছেন? যদি পথ খুঁজে থাকেন, সেই পথটা কি? একটু আমাদেরকে বলেন, আমরা একটু আশ্বস্ত হই। প্রথম বিষয় হলো যে জনগণের পক্ষের শক্তি আগেও ছিল না, এখনো নেই। জনগণের পক্ষের শক্তিতে অধিষ্ঠিত হয়নি। ফলে হলো যে বরং আপনি বলতে পারেন আগে যে অবস্থা ছিল, ওই যে আমরা বলি যে সেটি হলো যে মানে আহ, জল এই কি? জ্বলন্ত থেকে উনুন, কড়াই থেকে কড়াই থেকে উনুন থেকে কড়াই থেকে কড়াই থেকে জ্বলন্ত উনুনে। উনুন, ঠিক আছে? হ্যাঁ, তো বিষয় কি সেটি হলো যে আমরা ক্রমাগত এখন হলো যে আপনি মানে যদি আমাকে বলতে বলেন আর কি, যে সেটি হলো যে কালকে কি হবে বা সমাধানটা কি, এটি তো কোনো মানে সমাজ বিজ্ঞান মানে আবার আপনি তত্ত্বের ইয়ে নিয়ে আসবেন আর কি। সেটি হলো যে একটি সমাজ যেভাবে আগায়, একদিন একদিনের সমাজের ভাগ্য নির্ধারিত হয় না, বা একদিনের সমাজের ভাগ্য ধ্বংস হয় না, সেটি একটি চলমান প্রক্রিয়া। এই দেশের মানুষ সংগ্রাম করছেন। এই যে আজকে যদি বলেন যে সেটি হলো যে আজকে এই যে যে জঙ্গিবাদী গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের আস্ফালন দেখাচ্ছে, আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এটি মেনে নিবে? কোনোভাবেই মেনে নিবে না, কিন্তু বরং এর বিরুদ্ধে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, এবং সরকারের যতগুলো গণবিরোধী শক্তি, এই সবগুলো শক্তির বিরুদ্ধে কিন্তু জনগণের একটি অবস্থান রয়েছে। আপনি এখন সেটি দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন যে সেটি আগামীকালকে কি হবে, সেই প্রশ্ন আপনি তুলতে পারেন, কিন্তু অবশ্যই যে দেশে আপনার এই ধরনের আমরা অতীত ইতিহাস জানি যে জনগণ কিন্তু কখনোই ভুল করেনি, জনগণ কখনোই কাউকে ক্ষমা করেনি। ফলে আজকে যারা যে অপকর্মগুলো করছেন, এর প্রত্যেকটি কিন্তু আগামী দিনেও চ্যালেঞ্জের শিকার হবেন তারা, যেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে আসছে, যে সেটি হলো যে আজকে কিন্তু তারাও কিন্তু বিভিন্ন আমরা আলোচনায় দেখি তারাও পথ খুঁজছেন কিভাবে তারা এই পরিস্থিতি থেকে উত্তরণ হবে। এবং আপনি যদি দেখেন বিগত বিভিন্ন সময়ের প্রত্যেকটা সরকারই কিন্তু আপনার এই ধরনের সরকার, কিন্তু তারা কিন্তু এরপরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। ফলে আজকে যারা এই যে আগের দিনে যারা দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন, আজকে তারা নেই। আজকের দিনেও যারা দুর্দণ্ড প্রতাপশালী বলে নিজেকে মনে করছেন, তারাও কিন্তু আগামী দিনে থাকবেন না। জি। এটি কিন্তু ইতিহাসের বাস্তবতা, এবং এর মধ্য দিয়ে জনগণের সংগ্রাম অগ্রসর হবে, জনগণ সামনের দিকে আগাবে। এর মধ্য দিয়ে অবশ্যই আমি মনে করি যে দেশ এগিয়ে যাবে। হ্যাঁ, যেটি আমি মানে বিভিন্ন সময় বলে থাকি যে সেটি হলো যে সাম্প্রতিক সময়ের জন্য আমরা এক ধরনের থমকে দাঁড়ালাম হয়তোবা, কিন্তু অবশ্যই এই সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই জনগণের অগ্রগতি কিন্তু সেটি কিন্তু আপনারই হবে। এই যে আজকে মৌলবাদী শক্তিকে কিন্তু অনেকেই মনে করতো যে তারা মনে হয় মজলুম হিসাবে তারা এক ধরনের নিজেদের আত্মোপলব্ধিতে এসেছেন, কিন্তু সেটি কিন্তু পরিষ্কার হয়েছে না, এই মৌলবাদী গোষ্ঠী ক্ষমতা পেলে তারা কিভাবে আগের সেই ৭১-এর ভূমিকায় ফিরে যেতে চায় বা ফিরে যেতে পারে, সেটি কিন্তু জনগণের সামনে স্পষ্ট হয়েছে। আমরা কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রামের মানে ফলেও কিন্তু জনগণকে কিন্তু মানে এই জায়গাটিকে নিয়ে যেতে পারিনি, যে সেটি হলো যে এই মৌলবাদী শক্তি যদি পুনরায় আবার ক্ষমতার স্বাদ পায় বা ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আবার তারা অতীতের মতোই সেই বিষাক্ত সাপের মতো আবার এই জাতির উপরে সে ছোবল দিবে। সেটি কিন্তু জনগণের সামনে সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। আপনি যদি মনে বলেন, এটিও কিন্তু জনগণের জন্য একটি অগ্রগতি, যে জনগণ কিন্তু এই ৭১-এর যারা যুদ্ধাপরাধী শক্তি বা বাংলাদেশ বিরোধী শক্তি, তাদেরকে জনগণ অতীতে যেমন প্রত্যাখ্যান করেছিল, সাম্প্রতিক সময়ে তাদের আস্ফালন আমাদের সামনে আসলেও কিন্তু
আগামী দিনেও কিন্তু তারা একইভাবে প্রত্যাখ্যাত। আপনি যে বললেন যে এই নিশ্চয়ই যে বাউলদের নিশ্চয়ই উপরে যে হামলা বা যে আক্রমণ, এই আক্রমণগুলো কি মানুষ সমর্থন করছে? মাজার ভাঙ্গা এই আক্রমণগুলো কি মানুষ সমর্থন করছে? করছে না তো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে আজকেই কেন সরকারকে ফেলে দিচ্ছে না? সেটি মানে জনগণ কিন্তু আপনার মানে কোন সরকারকেই কিন্তু রাতারাতি ফেলে দেয় না। জনগণ একটা দীর্ঘ সময় অপেক্ষা করে, মানে এই বিষয়গুলো আপনারা সবাই ভালো জানেন। তারপর আমি প্রসঙ্গ উল্লেখ করছি। তার মধ্যে ক্ষোভ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভেরই একসময় কিন্তু চরম বহিঃপ্রকাশের সমস্ত মসনদ কিন্তু কেঁপে যায়। ফলে আগামী দিনেও কিন্তু সেই সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং আমি মনে করি সেভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং এই দেশটি রক্ষা পাবে। জি, শেখ ফরিদ, আমি জানি আপনার অনেক কথা জমে আছে। সেই কথার ফাঁকে একটি প্রশ্ন আমি রেখে দেই যে এই শহীদদের তালিকায় জি। আপনার যারা আ আম একই ব্যক্তির নাম হেরফের করে, একই ব্যক্তির ঠিকানা হেরফের করেও তারা তালিকা ওই যে ৬০০ র উপরে নিতে পারছে না। কেন বলেন তো? ওই যে শুরুতে একটা শব্দ আপনি বলেছিলেন স্ক্যাম, মানে প্রতারক। তো একটা মিথ্যা ঢাকতে তো আপনাকে আরো কয়েকটা মিথ্যা বলতে হবে, তাছাড়া তো আপনি পারবেন না। তো মিথ্যা কথা বলার আমাদের এলাকায় একটা কথা আছে, জামালপুরের ভাষায়, যে গপ্প করবি কর, মিছা কথা কইলি কে। তো মুরব্বীরা বলে মিছা কথা না কইলে গপ্প হইল। তো এই দশাটা এখানে তাই। তো ফরিদ ভাই, আমাকে এখানে দর্শকরা মন্তব্য করছেন যে আপনি আপনার নিজের ঢঙে কথা না বললে তাদের ভালো লাগে না। জি, আমাকেও অনেকে মেসেজ করতেছে যে আপনাকে এত ভদ্র হয়ে থাকতে বলছে কে। আপনি এই আপনার মতোই থাকুন। আপনি আপনার মতোই বলুন। জি, ধন্যবাদ। আসলে আমিও খুব আনইজি ফিল করতেছিলাম। কারণ কতক্ষণ নিজেকে আমি আপনাদের মতো একাডেমিক রাখবো। ওই যে তাই ওটা দিয়ে শুরু করলাম যে মিথ্যা কথা মিছা কথা কবি কবি, গপ্প করবি করবি মিছা কথা কইলি কে। মিছা কথা না কইলে তো গপ্প হয় না। তো ডক্টর ইউনূস যে আমাদের গল্প শোনাচ্ছে, তো গল্প তো মিথ্যা কথা না কইলে হবে না, না বললে হবে না। তিনি বাংলাদেশে ঢোকার আগে কি বললেন? যে তিনি সেভেন সিস্টার খেয়ে ফেলবেন। আচ্ছা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছলে বলে কৌশলে যেভাবে হোক দখল করতে চাচ্ছেন, ইন্ডিয়াকে কেন টানলেন? আচ্ছা, টানলেন। তারপর আমরা কি দেখলাম? মহাখালী ওভারব্রিজের নিচ দিয়ে আমাদের রিটায়ার্ড আর্মি অফিসাররা বলতেছে যে জীবনে একটা পাখি শিকার করে নাই। আমি অন্তত এয়ার গান নিয়ে ঘুরতাম ছোট থেকে, তারা তো এয়ার গানও গুলি করে পাখি মারে নাই। সেই লোক যাইবে নাকি দিল্লি দখল করতে? সলমানের পীর তো প্রতিদিন বাইতুল মুকাররম থেকে চলে যায়, প্রতিদিন চলে যায়। অন্যদের কথা বাদ। তো এই যে যে আমাদের দেশের পরিস্থিতি, আপনি এই যে জুলাইয়ের সন্ত্রাসীর কথা বললেন, আমি এখন আমি দুঃখিত এই শব্দটা উচ্চারণ করতে। আমি আগে তথাকথিত আন্দোলন বলতাম, এখন জুলাই সন্ত্রাস, এটা প্রমাণিত। কিভাবে প্রমাণিত? তাদের বক্তব্য আপনি পাকি বাদির ছেলে হাদির কথা শুনেন, আপনি ইলিয়াস সাংঘাতিকের কথা শুনেন, আপনি ল্যাংটা সুলেমানের কথা শুনেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশটা কে চালায়? আন্দোলন করলো বামপন্থী লোক। একটা বামপন্থী লোককে এই এই তথাকথিত, আপনারা তো উপদেষ্টা বলেন, আই এম সরি, এই অপদেষ্টা ইংরেজি কি জানি না, এই অপদেষ্টা পরিষদে আপনারা তাকে যোগ দেয়, একটা বামপন্থী লোক আছে? হ্যাঁ, একটা বলতে পারেন, যাকে আমি ফ্রড মাজার বলি, তার বিবি সাহেব ওরফে গার্লফ্রেন্ড, তিনি সরকারে ঢুকে গেছেন। আচ্ছা, একজন নাস্তিক আর একজন হেফাজতের আমির কিভাবে একটা জায়গায় বসে? বাংলাদেশে দেখে এখন গণতন্ত্রের বন্যা বয়ে যাচ্ছে। একজন নাস্তিক এবং নাস্তিকের বিবি সাহেব, পাশেই হেফাজতের আমির। বাহ! বাংলাদেশে দেখে একেবারে গণতন্ত্রের বন্যা। তাহলে এত এত লিবারেল বাংলাদেশ হয়ে গেল, তাহলে বাউলকে পিঠে লাথি দিয়ে পানিতে ফেলে দিল কেন? তাহলে তো মাজার ভাঙা হলো কেন? সঙ্গীত নিষিদ্ধ হয়ে গেল কেন? সঙ্গীত শিক্ষক নিয়োগ নিষিদ্ধ হয়ে গেল কেন? আমার প্রিয় সজ্জন ভাই একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ 15 বছর কি করলো। হ্যাঁ, অসংখ্য ভুল আছে তাদের, কিন্তু 15 মাসে যা ঘটেছে, আওয়ামী লীগ 1500 বছর ক্ষমতা থাকলে এত ক্ষতি হবে না। মৌলবাদ এভাবে মাথা ছাড়া দেয়। রাষ্ট্র শক্তি পেলে খারাপ লোকগুলো খুব দ্রুত এসে যায়। আওয়ামী লীগ, আপনি ভালো মানুষ গড়তে 20 বছর লাগবে, কিন্তু একটা জঙ্গি তৈরি করার জন্য পাকিস্তান থেকে একবার ঘুরে আসলেই যথেষ্ট। আপনি দেখেছেন ইউনুস গভর্নমেন্টের সময় আমরা পেলাম 135 জন বাংলাদেশি তরুণ ইরান সীমান্তে ধরা পড়ে, 36 জন জঙ্গি মালয়েশিয়ায় ধরা পড়ে। বাংলাদেশের তরুণ এমনকি গোপালগঞ্জের মানুষ, আমাদের জামালপুরের লোক, আফগানিস্তান থেকে, আমার জামালপুরের লোক আফগানিস্তান থেকে ঘুরে আসে। কেন ইমাজিন? বাংলাদেশে এই মৌলবাদটা শুধুমাত্র আওয়ামী লীগ করেছে তা না। মৌলবাদের রাজনীতির যে অভিযোগটা আনলেন, হ্যাঁ, আপনার কথা আংশিক সত্য, আমি আংশিক একমত, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ মৌলবাদকে ঠেকিয়ে রাখতে পারে নাই।
আর এই যে আপনি যেটা বললেন, যেমন বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেখা যাচ্ছে না, আপনি যেটা বললেন আমি এটা একমত শতভাগ, যে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তারা চিনে নাই, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের মানুষ সংগঠিত হচ্ছে এবং হতে হবে। কারণ বাংলাদেশের যদি মুক্তিযুদ্ধের চেতনাই না থাকে, বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। ওই 32 নম্বর ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমানিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করা যাবে না। মানুষ একত্রিত হচ্ছে, এখনো বাংলাদেশের মানুষ ছাত্রলীগের একটা গুন্ডাকে হয়তো অপছন্দ করে, যুবলীগের একটা পান্ডাকে হয়তো অপছন্দ করে, করতেই পারে, কারণ আপনি গুন্ডামি পান্ডামি করবেন, আমি পছন্দ কেন করবো? কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এখনো লগি বৈঠা বলতে মারামারি বোঝে না। ওই যে পল্টন ময়দানে যে লগি বৈঠার মারামারি, ওইটা বোঝে না। লগি বৈঠা বলতে বোঝে বাংলাদেশের একটা শক্তির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক মনে করে কেউ কেউ, যে লগি বৈঠা নিয়ে বাঁশ নিয়ে তারা দাঁড়িয়েছিল। নৌকা মার্কা বাংলাদেশের জন্য একটা প্রেক্ষাপট না, শুধু বাংলাদেশের একটা চিহ্ন না, শুধু এটা বাংলাদেশের সিম্বল না। নৌকা মার্কা বাংলাদেশ, পতাকা যেমন বাংলাদেশ, মানচিত্র যেমন বাংলাদেশ, নৌকা মার্কাটা নিষিদ্ধ করা হয়ে গেল। তো এই যে এরা, আপনি যেটা শুরুতে বললেন, মানে এই মুহূর্তের শেষ প্রশ্নে, যে এই যে এত মানুষ আসলো, আপনি দেখেন এই 800-600 সংখ্যা যাই বলেন, একটা মানুষকে ফাঁসি দিতে তো 800 লোকের হত্যা প্রমাণ করার আমার দরকার নাই। আপনি যদি আমাকে ফাঁসি দিতে চান, একটা হত্যা মামলাই তো যথেষ্ট। আর আপনাকে গণহত্যার তো লাগবে না, আপনাকে ফাঁসি দিতে গণহত্যায় আনতে হবে। হত্যা মামলা হলে মানুষের ফাঁসি হয় না, হবে না। ওই আদালত গণহত্যা কি কারণে ঘটেছে ওই দিকে আমি বিতর্কে যাব না। আমি বলতে চাই, শেখ হাসিনাকে ফাঁসি দেন, আপনি ওবায়দুল কাদেরকে ফাঁসি দেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দেন, একটা মার্ডারই তো যথেষ্ট। তো এক ব্যক্তিকে শেখ হাসিনা 3 জায়গায় কিভাবে মারলো? আমাদের জামালপুরে একটা মামলা হয়েছিল, আমাদের সত্যি কথা এটা, জামালপুর কোর্টে। তো অশিক্ষিত মানুষ তো কাঁধে গামছা নিয়ে সে দাঁড়িয়ে, এটা সত্যি ঘটনা আমাদের জামালপুরে। তো ম্যাজিস্ট্রেট আসামি তো জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ? তখন তাকে সে বলছে কি জানেন, যে স্যার আমি নির্দোষ কিনা আমি জানি না, দোষী কিনা তাও জানি না, তবে আমি এত বড় বীর কেমনে হইলাম, থাকলাম রংপুর, সরিষাবাড়িতে কিভাবে আমি ফালা মারি, এত দূর দিয়ে ফালা মারলাম, আমি কত বড় বীর, রংপুর থেকে ফালা মারছি, সরিষাবাড়ির লোক মারা গেছে, জামালপুরের লোক মারা গেছে। তো এইরকম গল্প এইখানে তোলা হয়েছে। আবু সাইদের গল্প, মুগ্ধের গল্প, কারো কবর খুঁজে পাওয়া যায় না, কেউ আবার কবর থেকে, জান্নাত থেকে কবর আযাব সহ্য করতে না পেরে উঠে আসছে, কতজন, এই সংখ্যাটা বলে না। আর জাতিসংঘের নাকি কি একটা আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট আপনারা বললেন, এটা শুনলে আমারও আরো হাসি পায়। এটাও আমাদের জামালপুরের গল্প বলতে হয়। সেটা হলো যে যার গরু সে কয় বানজা, মানে গাই, যার গাই সে কয় বানজা, পড়শিরে কয় বছর বিয়ানি। বুঝছেন তো আমার কথাটা? আশা করি বুঝতে পারছেন। তো যারা ভিকটিম দাবি করতেছে, ইউনূস সরকার, জামাত, হেফাজত, চিঙ্গুবাম সহ, চিঙ্গুবাম বলে আবার রাগ করেন না, সকলকে বলি না, বামপন্থীরা অনেক ভালো আছে, চিঙ্গুবাম, টিঙ্গুবাম, ডুপ্লিকেট সেকুলার, বিএনপি, জামাত, হেফাজত, তারপর আমার ভাবির ছেলেরা কি এনসিপি গ্যাং, সবাই বলতেছে 850। আর জাতিসংঘ নাকি কি কার কথা বলেন, বিদেশ থেকে এসে বলতেছে 1500। এটা কেমন হয়ে গেল? বিষয়টা কি ওই হয়ে গেল না, যে যার গরু সে কয় বাঞ্জা, পড়শিরে কয় বছর বিয়ানি? বিষয়টা তো তাই হয়ে গেল। আরেকটা প্রশ্ন এখানে সজ্জন ভাই চমৎকার একটা কথা বলে গেছেন। ধরে নিলাম এই তথাকথিত সরকার, আমি বলবো এটাকে, কেন এই সরকার আমি মানি না, আমি সরি, কারণ আমার যে সরকার বন্দর দিয়ে দেয়, আমার যে সরকার ভারত বা বার্মা থেকে সস্তা চাল বাদ দিয়ে আমেরিকা থেকে চাউল ডাউল কিনে, নাকি কয়দিন পরে শুনবো যে চৌথ আসমান থেকে চাউল এনে খাওয়াবে, হয়তোবা ভারতের উপরে রাগ করে, কিন্তু চালটা চৌথ আসমানে কিন্তু ভারতেরই থাকবে, ওইখান থেকে ভায়া হয়ে আসবে, এটাও আমরা জানি, সেটা অন্য প্রসঙ্গ। তাই আমি সরকারকে আমি মানি না, মানতে পারি না। একজন সুস্থ নাগরিক, একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক বর্তমান তথাকথিত সরকারকে মানতে পারে না, কোনো যুক্তিতেই না। আপনি গণতান্ত্রিক যুক্তি তো পাবেন না, আপনি ফ্যাসিজমের যুক্তি তো পাবেন না, আপনি ওই যে বললেন না কর্তৃত্ববাদী আপনার ভাষা, সেই যুক্তি তো আপনি এই সরকারকে সমর্থন করতে পারবেন না, যেখানে 45টা লাশ প্রতি মাসে ভাসে। আপনি এটা কি মনে করেন, যেখানে আপনি একটা শব্দ উচ্চারণ করলে আপনাকে মেরে ফেলা হয়, আপনি আপনার অপছন্দের দল বলে আপনি তার মাকে মেরে ফেলবেন নামাজরত অবস্থায়? এটা হতে পারে না। আপনি আপনার মতের সাথে মিলবে না বলে কবর ভেঙে ফেলবেন, তাও একজন মুক্তিযোদ্ধার কবর। আপনার রাগটা কোথায়, গোসা কোথায় আমরা জানি। যখন জামাত বলে 54 বছর পর সময় এসেছে প্রতিশোধ নেওয়ার, আমরা কিন্তু তখন বুঝে ফেলি হু আর দে। যখন কেউ বলে যে জামাতকে ভোট না দিলে আপনি বেহেশতে যেতে পারবেন, এটা তো পুরনো কথা। নতুন সূরায়ে বগী নাজিল হয়েছে, সেখানে বলে যে কবরে গেলে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, আমরা শুনেছি ছোটবেলা থেকে, এখন শুনি মান মার্কাউকা, মার্কা জিজ্ঞেস করবে। তো এরপরেও যদি এই দেশের বুদ্ধিজীবীরা নীরব থাকে,
এটা তো শেখ হাসিনা শিখাই দেয় না, নিশ্চয়ই নিশ্চয়ই এটা আওয়ামী লীগ শিখাই দেয় নাই। জামাত কারো কাছে শিখে না, তাদের নিজস্ব ফিলোসফি আছে। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ছিল, তাহলে একটা ভুল বলে নাকি বলবে আওয়ামী লীগের তো ভুল বল না। আওয়ামী লীগের ভুল হলো হেফাজতকে প্রশ্রয় দেওয়া, কারণ হেফাজত কোনোদিনই তার বশ মানবে না। আপনাকে আমি একটা তথ্য দেই, এই ফার্স্ট আমি আপনাকে দিলাম, কেউ এটা বলে নাই। রোহিঙ্গাদের 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা শেখ হাসিনা আশ্রয় দিয়েছিল। আপনি যদি আমাকে একটা রোহিঙ্গাকে পান যিনি শেখ হাসিনাকে পছন্দ করেন, আমি এই আঙ্গুলটা কেটে আপনাকে দিয়ে দিব। একেবারে সিরিয়াসলি বললাম যে আমার এই একটা আঙ্গুল কেটে আপনাকে দিয়ে দিব, একটা যদি রোহিঙ্গা আপনি পান যে শেখ হাসিনাকে ভালোবাসে, এই কথাটা বলে। শেখ হাসিনা এই জায়গায় ভুল নার্সিং করেছে রোহিঙ্গাদের, যেমন তেমনি বাংলাদেশে হেফাজতেদের ভুল নার্সিং করেছে। নার্সিংটা ঠিক হয় নাই। বামপন্থীরা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক, মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু বামপন্থীরা ওইদিকে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ, এতেও কোনো সন্দেহ নেই। কিছু চিঙ্কু বাম লাল বদর সেটা আলাদা বিষয়, কারণ চিঙ্কু বামেরা আজও মানে না বাংলাদেশের স্বাধীনতা, ঠিক হেফাজত জামাত নেজামে ইসলাম মুসলিম লীগ আলবদর রাজাকারের মতোই। তারাও বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। তারা মনে করে দুই কুত্তার কামড়া কামড়ি, তাদের কথা বাদ। আমি জেনুইন বামদের কথা বলতেছি। আপনি বাংলাদেশকে এখন যে অবস্থানে নিয়ে আসছি আমরা, যেটা মাঝখানে একটা কথা বলেছেন সজ্জন ভাই, যে আমাকে আমাদের সম্মিলিত ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে। মতভেদ থাকতে পারে, দেশ কিভাবে চলবে এটা না আপনার মত একটা, আমার মত একটা, সজ্জন ভাইয়ের মত থাকতেই পারে, কিন্তু আমাদের এইম তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমাদের কম্বাইন্ড হতে হবে। তা না হলে, আমি আবারও বলি যেটা আমাদের বুদ্ধিজীবীরা বলেছেন, বিজ্ঞ রাজনীতিবিদেরাও বলেছেন কয়েকবার, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে অবশ্যই এটাই তাদের বদগুণ, তারা একাই উপভোগ করে, কিন্তু যখন পড়ে যায় নিজেরাও পড়ে মরে এবং দেশকে নিয়ে মরে। এটা তো দেখতে পেলেন এবারও। আওয়ামী লীগের ভুল ছিল মৌলবাদী শক্তিকে ছাড় দেওয়া, কারণ কোনোদিনই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী আওয়ামী লীগকে ছাড় দিবে না, দেয় নাই। 5 তারিখের পরে আমরা দেখেছি। এখন এমনকি এখন যারা বামপন্থী তাদেরকেও ছাড় দিচ্ছে না। আগে শুধু এরা বলতো যে সমাজতন্ত্র করা হারাম, কমিউনিস্ট পার্টির লোক নাস্তিক। নাস্তিক শব্দ কিন্তু আজকে আসে নাই। নাস্তিক এই যে ইদানিং বলে না, এটা না, কমিউনিস্ট পার্টির লোকদের আগে থেকে নাস্তিক বলে। কমিউনিস্ট পার্টিকে মানুষ খ্রিস্টান বলতো, কেন বলতো? এই মৌলবাদীরা ছাড়ে। তারপরে কি বললো? যে সেকুলারিজম হারাম। এখন কি বলে? গণতন্ত্র হারাম। মানে মৌলবীরা কোনোদিনই, সেই যে সৈয়দ আশরাফ সাহেব বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগের প্রধান শত্রু মৌলবাদী শক্তি, বিএনপি নয়। আমি তার সাথে যুক্ত করতে চাই ওই কথাটা রিপিট করতে, যে বাংলাদেশের মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, তারা বিএনপিরও শত্রু, বামপন্থীদেরও শত্রু, এই দেশের গণতন্ত্রের শত্রু। তারা প্রকাশ্য এখন বলতেছে তারা গণতন্ত্র মানে না। নিশ্চয়ই শেখ হাসিনা এটা শিখিয়ে দেয়নি। মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে যে বলা হয় গণতন্ত্র মানা যাবে না, এটা নিশ্চয়ই শেখ হাসিনা শিখিয়ে দেয়নি। আচ্ছা, ধরে নিলাম শেখ হাসিনা, ধরে নিলাম আমি কমরেড বাদলের একজন, আমি প্রচন্ড ভক্ত। বাংলাদেশে আমি যে মাত্র 5 বঙ্গবন্ধু ছাড়া আরো 4-5 জনের যে ভক্ত, তার একজন হচ্ছেন আমার কমরেড বাদল। তার কথা ভাষাতেই বলি যে ধরে নিলাম আমি যে আওয়ামী লীগ মৌলবাদী, আওয়ামী লীগ খুব খারাপ, এগুলো শিখেছে। আওয়ামী লীগের ভালো কাজগুলো কেন শিখলেন না? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের বই কর্নার করেছিল, মুজিব বর্ষ করেছে, সেটা কেন আপনি শিখলেন না? এই ব্যাপারে আমি উদাহরণ দিতে চাই নায়ক শাহরুখ খানের। আপনার স্পষ্ট মনে আছে, আমি জানি, মনে করে দিলে আপনার মনে হবে, শাহরুখ খান বাংলাদেশে এসেছিলেন, তিনি অফ দ্য রেকর্ডে সিগারেট খেয়েছিলেন, সেটা ভাইরাল হয়ে গিয়েছিল, রাইট? শাহরুখ খানকে বাংলাদেশের সাংবাদিকেরা আপনারা প্রশ্ন করেছিলেন, আপনি একজন সুপারস্টার, কেন আপনি সিগারেটটা খেলেন? পোলাপান্ত নষ্ট হয়ে যাবে। শাহরুখ খান কি জবাব দিয়েছিল? ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো, শাহরুখ খান বলেছে, আমি ক্লাসে ফার্স্ট বই ছিলাম, আমি স্পোর্টসে ফার্স্ট ছিলাম, আমি অভিনয়ে ফার্স্ট, এগুলো কেউ শিখলো না, আমার সিগারেট খাওয়াটাই শিখবে? এটা কিন্তু শাহরুখ খান বাংলাদেশের জমিনে বলে গেছেন, আপনারা এই সাক্ষাৎকার নিয়েছেন, মানে আপনারা কেউ না কেউ নিয়েছে, সেটা মিডিয়াতে এসেছে। আমি বলতে চাই, আওয়ামী লীগের মৌলবাদকে শিক্ষা ভালো কথা, মুক্তিযুদ্ধের কথাটা কেন শিখলেন না? আওয়ামী লীগ তো মুক্তি, আপনারাই তো বলেন মুক্তিযুদ্ধের ব্যবসা করছে আওয়ামী লীগ, সেই ব্যবসার একটু অংশীদার হইতেন। কেন আমি শেখ ফরিদ জমিন বিক্রি করে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরেছি? আমি কেন ঘুরলাম? আমি তো গিয়েছি, আপনারা কেন গেলেন না? আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমার মধ্যে কি হবে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মুক্তিযুদ্ধে যায় না, আমার কেন আসলো? শুধু আওয়ামী লীগই ব্যর্থ? কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের ব্যর্থতা আছে, কোনো সন্দেহ, কিন্তু আপনি নিজে কেন ব্যর্থ সেটা তো বলতে হবে, আপনি কেন পারলেন না? এইটাও একটা প্রশ্ন। সুতরাং আপনি আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে একটা আঙ্গুল আওয়ামী লীগের দিকে দিলে 3টা আপনার দিকে আসে। মৌলবাদ শুধু আওয়ামী লীগ সরে নাই, এই বাংলাদেশে 75 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত মৌলবাদকে সব রাজনৈতিক দল প্রশ্রয় দিয়েছে। সর্বশেষ বিএনপি ঘোষণা দিয়েছে, কি আপনারা শুনেছেন, অলরেডি তারেক রহমানকে জাতীয় ইমাম ঘোষণা করা হয়েছে। অলরেডি বিএনপি এখন ইসলামী জাতীয়তাবাদী দলে পরিণত হয়ে গেছে। জি, আমি শুরুতেই সেই প্রশ্নটি তুলেছিলাম যে
আসলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই নিজেকে প্রশ্ন করা উচিত, দেশের একজন নাগরিক হিসেবে, দেশের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমরা কি ভূমিকাটি পালন করেছিলাম, এখনো বা কি করতে পারি। এই প্রশ্নের উত্তর আমরা যদি আত্মজিজ্ঞাসার দিকে যাই, তাইলেই শুধুমাত্র এই দেশকে আবার পুনরুদ্ধার করা সম্ভব, আদারওয়াইজ নয়। আমি শেষ করব, শেখ ফরিদ, আপনার কাছে একটা জিনিস জানার ছিল। আপনার শব্দ চয়ন অনেক ইন্টারেস্টিং। আমি বুঝলাম না ডুপ্লিকেট সেকুলারিজমটা মানে কি? ও শুনেন, ডুপ্লিকেট সেকুলার, হ্যাঁ। আমি বলি, আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের বামপন্থীদের এবং সেকুলারদের উপরে, মানে আমি তো আর ডক্টরেটটা গবেষণা, কিন্তু আমি নিজেই গবেষণা করছি, সেলফ গবেষণা করে দেখেছি, এরা মুখে বলে সেকুলারিজম, মুখে বলে সমাজতান্ত্রিক, আসলে তা না, তারা মিথ্যুক। তারা ওই যে না পায় নাতি ভাতার, আমাদের জামালপুরে একটা কথা আছে, নাতিন এরা ভাতার বার লেখা না, ভাতার তো আর খুঁজে পাই না, তাই নাতিন। কারণ এরা আওয়ামী লীগে যেতে পারে না, প্রতিদ্বন্দ্বিতা আছে, বিএনপিতে ঢুকতে পারে না, ক্ষমতা, শক্তি, পাওয়ার, শুধু জ্ঞান হলেই তো আপনি রাজনীতি নেতা হইতে পারবেন না। বঙ্গবন্ধুর চেয়ে বড় জ্ঞানী বাংলাদেশে ছিল, ইউনূসের চেয়েও বড় জ্ঞানী বাংলাদেশে এখন আছে, শেখ হাসিনার চেয়ে মহাজ্ঞানী বাংলাদেশে এই মুহূর্তে আছে। কমিউনিস্ট পার্টি অফিসে গেলে পাওয়া যায়, একেবারে কমিউনিস্ট পার্টি গেলেই তো আপনি পণ্ডিতে ভরপুর। শিবিরে তো আরো বড় মেধাবী, কিন্তু ক্ষমতায় কারা যায়? ক্ষমতায় যাওয়ার জিনিস আলাদা। কেন বললাম জানেন? বামপন্থীদের উপর গবেষণা করে দেখলাম, ভারত, আমি দিল্লিতে থেকেছি অনেকদিন, পশ্চিমবঙ্গে থেকেছি, কেরালায় থেকেছি, দেখেছি, বাংলাদেশে তো আমি নিজেই দেখেছি তাদের কাছে থেকে। এরা বাংলাদেশের বাম রাজনীতিতে, আপনি আমাকে বলেন, আপনি যেহেতু জার্নালিস্ট, আপনি আমার চেয়ে বেশি জানেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, গত 20 বছরে বামপন্থী বাংলাদেশিরা এবং কলকাতার ইনক্লুডিং, আমি বামপন্থী বলতে শুধু বাংলাদেশ বলতেছি না, ইনক্লুডিং পাকিস্তানের কথা বাদ, কারণ পাকিস্তানের কমিউনিস্টেরা, ইউ বিলিভ ইট অর নট, আগে লিখে দিতে হয় দে অল আর আশেকে রাসুল, তারপরে তারা কমিউনিস্ট পার্টি করতে পারে। আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন আমার কথা যদি মিথ্যা হয়, কারণ পাকিস্তান গিয়ে খোঁজ নেন, আমার চেয়ে ভালো পারবেন। তাহলে ওদের কথা বাদ, ওরা তো আশেকে রাসুল। তাহলে রইল বাকি ভারত আর বাংলাদেশের বাম। আপনার তাদের জিজ্ঞেস করেন গত 20 বছরে কতবার বলেছে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করব, বলেন আপনি কতবার মুখ দিয়ে শুনেছেন? এই তো হেসে দিয়েছেন, জবাবটা আমি পেয়ে গেছি। আমি গত 20 বছরে 20 বার শুনি নাই যে বলেছে আমরা সমাজতন্ত্র কায়েম করব। সমাজতন্ত্র কায়েম করার আমার দরকার কি? আপনি তো সরি, আপনি গণতন্ত্র কেন কায়েম করতে যান? আপনি তো সমাজতান্ত্রিক ব্যক্তি, আপনি তো, আপনার ম্যানিফেস্টোই সমাজতন্ত্র, আপনি গণতন্ত্রকে ধ্বংস করে তো সমাজতন্ত্র কায়েম করবেন। আপনি গণতন্ত্র বিয়ে দিকে তখন কি বলে জানেন? ভায়া হয়ে যাইতে হবে, ভায়া মানে ইসলাম কায়েম করতে হবে জামাতে ইসলামের কাঁধে চড়ে। ইসলাম কায়েম করার মুরুদ নাই আপনার কোরআন হাদিস দিয়ে, আপনাকে হেফাজতের ইসলামের কাঁধে চড়তে হবে। যেমন যে হেফাজত ইসলাম এক ভণ্ড, ইসলামকে হেফাজত করে মৌলবীরা, ইসলাম হলো আল্লাহ আর নবীর, আর ফেরেস্তা থাকতে হেফাজত করে বাংলাদেশের মামুনুল, যে রিসোর্টে গিয়ে ধরা পড়ে 501 নম্বরে আলী রিয়াজের মতো। ঠিক আছে? তো এই হলো ঠিক, এরা যেমন ভণ্ড তেমনি বামেরা দেখবেন সমাজতন্ত্রের কথাই বলে না। আর সেকুলারিজম কথা কেন বললাম জানেন? আপনি দেখেন না, বাংলাদেশ সেকুলার। ডুপ্লিকেট সেকুলার কেন বললাম জানেন? আমি জালিয়াত সেকুলার বলি। ডুপ্লিকেট সেকুলার কেন বললাম? আপনি দেখেন তারা মৌলবাদের বিরুদ্ধে তাদের ভূমিকা কি? মৌলবাদের বিরুদ্ধে কবে শব্দ উচ্চারণ করছে? বাংলাদেশের কেন সেকুলার বলেন? যারা সেকুলারিজম করে তারা কবে সেকুলারিজম নিয়ে একটা ভাষণ দিছে আমাকে বলেন? কবে শাহবাগে দাঁড়ায় একটাবার সেকুলারিজম নিয়ে কথা বলছে? কবে, কখন, কে? নামটা বলেন আমাকে। পশ্চিমবঙ্গে তো আরো মজার, সেখানে হলো কমরেড বিকাশের জন্য হচ্ছে, কমরেড বিকাশ সে গরুর মাংস খাবে, আজব এক মার্চ পশ্চিমবঙ্গে চলে, সেখানে বিকাশ গরুর মাংস খাবে, কিন্তু কমরেড সেলিমের বেলায় শুয়োর আর আসবে না। সেই জন্য এদের আমি জালিয়াত বলি। আপনি দেখেন বাংলাদেশের বামপন্থীরা কেন সেকুলার বললাম, এবং সেকুলার এবং বামপন্থী দুইটাই ডুপ্লিকেট। কিভাবে? আপনি দেখেন তারা কাশ্মীরের জঙ্গিদের নিয়ে কথা বলে, চিৎকার করে। বেলুচিস্তানের জীবনে একটা কথা বলতে শুনেছেন আপনি? বলেন আপনার বয়সে শুনেছেন কিনা, আমি লিখিত দিতে পারি, জীবনও বলে নাই। তো বেলুচিস্তানে যে লাখ লাখ মানুষ মারা গেল, সেগুলো ওইখানে যাবেন না আপনি। হোয়াই? এই জন্য বলছি ডুপ্লিকেট সেকুলার। আপনার কাশ্মীরি মুসলমানের জন্য আপনার হৃদয় কেঁপে ওঠে। আপনি পৃথিবীর তখন যুক্তি দেয় কি, যে কোনো নির্যাতিতার পক্ষে যাবেন। গাজার মুসলমানদের জন্য কাঁপে বুক। হ্যাঁ, আচ্ছা, এইখানেও আরো প্রশ্ন আছে। গাজার জন্য গেলেন, সুদানের জন্য গেলেন না কেন? ইয়েমেনের জন্য যান না কেন? ইয়েমেনে তো 5 লক্ষ লোক সৌদি আরব দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলেছে, তখন সেকুলাররা এই আলোচনার কোনো শেষ নাই, আমি শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ শামসুল আলম সজ্জন। যদি শেষ কিছু বলতে চান 1 মিনিটের মধ্যে। জি আপা, আসলে দীর্ঘ সময় আলোচনা হলো আর কি, এবং মানে
বেশ ইন্টারেস্টিং আলোচনা। তো যেই বিষয়টি হলো যে সেটি হলো যে আপনি যেটি বলেছেন সেটি হলো যে আসলে দেশটিকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন এবং অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের যারা রয়েছেন তাদের হুম, সকলের ঐক্যবদ্ধভাবে আজকে এই yes, যে ধর্মান্ধ গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বা সাম্রাজ্যবাদের ক্রিয়ানক গোষ্ঠী যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা আজকে এই দেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে যাচ্ছেন, সেই শক্তির বিরুদ্ধে সুবুদ্ধি সম্পন্ন, দেশপ্রেমী, প্রগতিশীল এবং অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মানে প্রধানতম ঐক্যের ভিত্তি। আমাদের যে বাঙালি সংস্কৃতি, আমাদের জাতীয়তাবাদ, হ্যাঁ, এই সবকিছুর ভিত্তিতে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমি মনে করি যে শত্রু এই লড়াইয়ে শত্রু মিত্র চিনতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা মানে খুব স্পষ্ট হচ্ছে আমাদের সামনে যে কারা আমাদের শত্রু। কাজেই যুদ্ধের ক্ষেত্রে অবশ্যই এই শত্রু মিত্র চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের শত্রুদের চিহ্নিত করে আজকে যারা মিত্রপক্ষে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে এই সংকটকে অবশ্যই মোকাবেলা করতে পারবো। হ্যাঁ, আমাদের হয়তোবা অতীতের মতো আবারও, হ্যাঁ, আরো আত্মত্যাগের মধ্য দিয়ে হয়তোবা যেতে হবে। সেটি আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও হয়তোবা সেটি হবে আর কি। কিন্তু 1 অবশ্যই মিনিট শেষ। চূড়ান্ত জি, বিচারে আমরাই বিজয়ী হব বলে জি। আমি দৃঢ়ভাবে শেখ মনে করি। ফরিদ 1 মিনিট। আমি এই যে সজ্জন ভাই যে কথাটা বললেন, এটা আমারই মেরা মুকাবাত সজ্জন ভাই নে চিন লিয়া। তো এটাই আমারও কথা, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, প্রগতিশীল মানুষ, সুশিক্ষিত মানুষ, যারা এই দেশকে ভালোবাসে, পতাকাকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে, যারা এই দেশকে প্রকৃত পক্ষেই ন্যায় বিচার, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দেখতে চায়, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। কারণ দেশটা এখন স্বাধীনতা বিরোধীদের খপ্পরে শুধু না, জঙ্গিদের খপ্পরে চলে গেছে। এটাকে রুখতে গেলে এই দেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা না শুধু দেশের, এখন দেশের সার্বভৌমত্ব মানে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না এই দেশটা আমরা টিকায় রাখতে পারবো না। গণতন্ত্র তো পরের কথা। জি, জি। ধন্যবাদ আপনাদের সবাই। শেখ ফরিদ এবং শামসুল আলম সজ্জন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন।